Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, and very good evening to everyone. Uh, First of all, I want to say something about the foreign participants. Beginning of this program, actually, I want to say that almost we have some foreign participants, but unfortunately, 98% participants are from Bangladeshi perspective. So, based on the request from the participants, today we have decided to conduct our session in the Bangla language, but requesting not to be frustrated for the international participants. Actually, after conducting this session, we have the YouTube channel and we have the Facebook page actually in CSRBD programs. So actually, we will upload our this video with the English subtitles. Okay, so if you want, still you can watch it from our YouTube channel. So sorry for that, but today's session will be conducted with the Bangla language, with the combination of Bangla plus English. So the very beginning, actually, today we are going to start our session. The name of the session is the art of CV or resume writing. You know that we almost all of them here are the students, especially for the bachelor and master's level students. So we everybody know that যে আমরা আর কি কমপ্লিট করার পরে ডেফিনেটলি আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে সুন্দর একটা সিভি তৈরি করতে হবে। জাস্ট আই ক্যান শেয়ার মাই ওপিনিয়ন। আমি যখন ফার্স্টে একটা সিভি তৈরি করে গেছিলাম এমবিএ করার পরে, এখন আমি যখন সাবমিট করার পরে স্যারকে দেখাইতে নিয়েছিলাম, নেওয়ার পরে বলতেছে না, ইউ রেফারেন্সিং ইজ নট কারেক্ট এন্ড সিভি অ্যাপ্রোচ ইজ নট কারেক্ট, সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। আই এম শিওর দ্যাট অলমোস্ট এভরি স্টুডেন্টস উইল হ্যাভ টু ফেস দ্য সেম প্রবলেম। সো আই থিঙ্ক এই সেশনটা হওয়ার পরে আমাদের রিসোর্স পারসন ইজ ভেরি knowledgeable about this corporate level CV, whatever it is. So he will teach us that how to design our CV with a good way. So স্টার্ট করার আগে আমি আমার রিসোর্স পারসনকে একটু পরিচয় করাই দিই। অলরেডি ভাইয়া বলছেন, ভাইয়ার সাথে পরিচয় আমার পিএইচডি করতে গিয়ে ওইখানে। সো ওনার ফরমালি ভাইয়ার ফুল নেম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। Currently he is working as an assistant professor at Daffodil International University. Okay, and he is also the PhD researcher in University Putra, Malaysia. His PhD research area is management and organizational behavior. Okay, not only that, he is also acting now currently the president of a graduate student club, University Putra, Malaysia. And before going to that place, actually University Putra, Malaysia, bhaiya already ex-joint secretary chilo and life fellow Bangladesh Society for Human Resource Management. Okay, and already bhaiya bolchen je tar career ta shuru korche corporate level theke, and I think he has a lot of experiences, and এই সেশন শেষে আপনারা অবশ্যই তার কাছে কিছু শিখতে পারবেন। বাট বিফোর স্টার্টিং দ্য সেশন কিছু আমাদের নিয়ম আছে, যে আমরা স্পেশাল থ্যাঙ্কস টু মেট্রোপলিটন ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি সিটিআরপি, ওকে, সেন্টার ফর টিচিং রিসার্চ এন্ড পাবলিকেশনস। এখন আমি ওইটার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। ওই উদ্যোগে আমাদের আসলে প্রোগ্রামটা করা। সো আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আর আমরা সবাইকে, সেশনটা খুব বেশিক্ষণ হবে না আসলে, 40 to 45 মিনিটস স্পিকার কথা বলবেন, এবং কথা বলার পরে সেশন শেষ করার পরে আপনারা চ্যাট বক্সে ইন দ্য মিন টাইম ইন দ্য চ্যাট বক্স আপনারা কোশ্চেনগুলো লিখতে পারবেন। কোশ্চেনগুলো আমাদের হোস্ট যিনি আছেন মোহাম্মদ সাইদুর রহমান, উনি কোশ্চেনগুলো নেবেন, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নেওয়ার পরে স্টিল আমরা চাই আপনারা যত বেশি কোশ্চেন করতে পারেন। আমরা চাই সেশনটা শুড বি ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ এরকম নলেজেবল পারসন পাওয়াটা খুব কষ্ট সবসময়। সো ওনার বেসড অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস প্রচুর পরিমাণে আপনারা কোশ্চেন করবেন আশা করি। সেশনটা যদি সুন্দর হয়, আপনাদের মনের মধ্যে যা কোশ্চেন আসে জিজ্ঞেস করবেন, বাট অনলি ফর সিভি রাইটিং। এরপর আমাদের সিরিজ আছে কিভাবে সুন্দর ইমেল করা যায়, আরো অনেকগুলো সিরিজ হবে, বাট আজকের সেশনটা হবে অনলি ফর সিভি রাইটিং। সো আমি আশা করি আপনারা শুধু সিভি রাইটিং নিয়ে ভাইয়াকে প্রশ্ন করবেন। সো ফরমালি চ্যাট বক্সে আপনারা কোশ্চেন করবেন, পলাশ কোশ্চেন গুলো নিবে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না আমরা একটু ফিজিক্যাল ওরালি কথা বলবো স্পিকারের সাথে কোশ্চেন, এন্ড অফ দ্য সেশন আমরা যদি টাইম থাকে দেন উই উইল গিভ দ্য অপরচুনিটি টু আস্ক দ্য কোশ্চেন। সো আমি এখন রিকোয়েস্ট করব মামুন ভাইয়াকে ওনার সেশন স্টার্ট করার জন্য, প্লিজ। Okay, thank you, Mizan bhai. Good evening to all of you. Actually, I told that I'm talking to most of the Sylheti people, so I forgot the Sylheti language also, but kita asun, mane ekটু মনে পড়তেছে because actually I started my career in 2003 in corporate, but then I moved to the university teaching career, as earlier I was saying.
I started my university teaching career at Sylhet International University, and I worked officially 7 years, 7 days. That means up to 2010. So I know most of the places of Sylhet. I missed Sylhet and I enjoyed. Still, if anybody asks me that what is most enjoyable time of my life, then I, of course, I must say that when I was teaching in Sylhet. So I like Sylheti people. Sylheti people they are very good. So I had a good intimacy with the Sylheti people. Anyway, so now and I know special thanks to the Metropolitan University. So I know a few of the Metropolitan University, especially Dr. Tahir Bilal Khalifa sir. So personally, he is known to me, and I know a few of my ex-colleague also. They are working in Metropolitan University, like I think Dr. Iftekar, Department of Tripoli. I think he's the associate professor, and also maybe he's the department head also. And Dr. Mizan, he's a nice person, though we are friend or brother. So, and he is also a good researcher, you must know. So Dr. Mizan also, we are proud of him, especially School of Business and Economics, University of Malaysia. So he completed his PhD on time. And now I'm doing PhD in Human Resource Management in UPM. Anyway, so now let's move on the our main topic. I'll go to the slideshow, but before that, just let me speak at least one more minute. Why you need the CV? As I think Dr. Mizan was saying, some few backgrounds of the CV or resume why you need, because it is the first kind of communication between employer and employee. So when you are going for a job, you are not going, your CV or resume is going. So it is the first kind of communication between employer and employee. So I think to explain the importance or significance of CV or resume, I think this one statement is enough, because this is the first kind of communication between employer and employee. So now let me share the screen. So just give me a few seconds or a few times. So let me share the screen. So I think Dr. Mizan Bhai, can you see Yeah. my slide? Yeah. Yes, yes, I can. We can hear. We can see it. Everything is okay? Yeah, everything is okay. Okay. So formally, let's welcome once again from my side to the authority or organizer of this webinar, the art of CV or resume writing. This is my educational institute. That means very briefly, if I say that I studied Mymensingh Jila School, then Dhaka Residential Model College, then I did BBA from Southern Adventist University, Tennessee, USA. Then I did MBA, major in Human Resource Management and Marketing from Bangalore University under Indian Government Scholarship. I did PhD in Retail Management from ICFA University, India, and now I'm doing PhD in UPM. So this is shortly about myself. So I'm not spending time on that. So I think the participants, you can see in the screen also. So I have a connection with the corporate body, as Dr. Mizan was saying in introductory part. That means I'm the Life Fellow and ex-Joint Secretary, Bangladesh Society for Human Resource Management. And I'm also the member of Society for Human Resource Management USA, which is world's largest HR professional body. And I'm also the founder director of HR Club Bangladesh Limited. And of course, I'm involved in the debate association. I was a debater in my student life. Now also I am. And I was the founder moderator of Sylhet International University Debate Club. So still I can remember. So now I'm starting with the first statement. Before going to the CV, be the best version of you. So I know why you are making the CV, because I want to get a good job. So if you want to get a good job, I think the first thing you should keep in mind, be the best version of you. So I know most of them, you are the students. So maybe somebody you have completed, maybe most of them you are running in the program. Think why I am showing this slide, at least আপনারা যখন মেজর সিলেকশন করবেন, সেখানে কিন্তু যেটা আমিও করেছি এবং আমার এই গত 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের স্টুডেন্টরা কিন্তু মেজর সিলেকশনের সময় তারা দুই ভাবে মানে ইনফ্লুয়েন্স হয়। প্রথমটা হচ্ছে বন্ধু বান্ধব কোনটা নিছে, সেই ক্ষেত্রে চলে যায়। আর দ্বিতীয়টা যেটা আমিও আমার লাইফে করেছি, যে কোন মেজরের টিচাররা সহজ, মানে বেশি প্যারা দিবে না। ঠিক আছে, প্যারা শব্দটা স্টুডেন্টদের কাছ থেকে শোনা। তো আসলে এটা হওয়া উচিত না।
মানে যারা এখনো মেজর সিলেকশন করেন নাই, মূলত তাদের জন্য আমার এই স্লাইডটা। সেটা হচ্ছে যে আপনি যেটাতে ভালো, অর্থাৎ আমি যেহেতু বিজনেসের টিচার, আমি জানি যে অন্য ফ্যাকাল্টি যদি থাকেন, আপনাদের যদি মেজর অপশন থাকে, আমাদের যেমন এইচআরএম, মার্কেটিং, ফাইন্যান্স, এমআইএস বা ইন্টারন্যাশনাল বিজনেস, হোয়াটএভার, আপনার যেটা ভালো লাগে সেটাই, কারণ মেজর সিলেকশনে বেশি বলা যাচ্ছে না। আর যেই বিষয়ে পড়াশোনা করেন, স্টিল আমি বলবো যে আপনার যেটা ভালো লাগে, এখানে আপনি আপনার বাবা মাকে প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, আপনার বড় ভাই বোন বা বন্ধু বান্ধবের সিলেকশনকে প্রায়োরিটি দেওয়ার দরকার নাই। আপনি আপনার নিজেকে প্রায়োরিটি দেন, বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ। অন্যকে কপি করতে গিয়ে খুব বেশি কপি করবেন না, যেন নিজেরটাই হারিয়ে ফেলেন। অর্থাৎ আমার মনে হয় যে আমার কথার মর্ম আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা ফর্মালি সিভিতে চলে আসলাম। তো সিভিতে চলে আসার ক্ষেত্রে প্রথমেই দেখেন যে পয়েন্টটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে বি দ্য বেস্ট ভার্সন, sorry, CV or resume is the first kind of communication between employer and employee. So এইটার বোধহয় যে ব্যাখ্যা আসলে আসলে ব্যাখ্যা বোধহয় খুব দরকার নাই, যে কেন আমাদের সিভিটা এত প্রয়োজন, যেটা আমাদের ডক্টর মিজান ভাই উনি ওনার নিজের কথা বলতেছিলেন। কারণ আপনি যাচ্ছেন না, আপনার ডেড বডি যাচ্ছে, সেই জন্য আপনার সিভিটা আপনার লাইফে সবচেয়ে বেশি দরকার। এবং পরবর্তীতে যদি বলেন যে সিভি রিজিউমি সেকেন্ড পয়েন্ট যেটা লেখা আছে, দেখেন সুন্দর করে, ইটস আ মার্কেটিং টুল। আপনার সিভি কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি কি বলবেন, যে আপনি আপনার কি ধরনের, মানে দ্যাট গিভস ইউ অ্যান অপরচুনিটি টু সেল ইয়োরসেলফ এন্ড ইউর এবিলিটিস টু এমপ্লয়ার্স। দেখেন, তাহলে এই জায়গাটায় যদি আপনি মানে নিজেকে ঠিক মতো উপস্থাপন করতে না পারেন, তাহলে তো আপনি পিছিয়ে গেলেন। কারণ ইটস এ মার্কেটিং টুল এন্ড ইট ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ মার্কেটিং টুল। সুতরাং এই সিভিটা আমরা যতটা না 4 বছর 5 বছর নিজেরা এত কষ্ট করে পড়াশোনা করি, অথবা আমরা মেজরিটি চাই যে আমরা একটা সুন্দর জব পাবো, কিন্তু সেই জব পাওয়ার জন্য যে আপনার এই সিভিটা যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তবে আসার কথা হচ্ছে যে এখন দেখেন আপনার বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, তাহলে কিন্তু তাদের কেরিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট বা যে আপনাদের সিটিআরটি, মানে আপনাদের কিন্তু একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু আমি যখন প্রথমে সিলেটে ছিলাম তখন কিন্তু এই সকল ছিল না। কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এখন যেহেতু ইউনিভার্সিটি বা কম্পিটিশন বা আমাদের নলেজ শেয়ারিং, হ্যাঁ, করোনাকে আমরা নেগেটিভ বলি, কিন্তু করোনার কিন্তু অনেক পজিটিভ সাইডও আছে। আজকে করোনা না হলে কিন্তু এইভাবে আমরা এই সেশনটা অ্যাটেন্ড করতে পারতাম না। নেক্সট হচ্ছে যে সিভি অর রিজিউমে আলটিমেটলি হোয়াট ইজ গোয়িং টু সেল ইউ, মানে আসলে আপনি নিজেকে কি সেল করবেন না করবেন সেটা কিন্তু আপনার সিভি বলে দিচ্ছে। এরপরে দেখা আছে যে সিভি আপনাকে এমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে যে সেটা কি খুব দেখেন হাইলাইট করে দেওয়া আছে, আই ক্যান ডু দ্য জব এন্ড ইন্টারভিউ মি। মানে হচ্ছে যে আপনি যদি একটা ভালো চাকরি পেতে চান বা যে কোনো চাকরি পেতে চান, আপনার সিভি যদি ইমপ্রেসিভ না হয়, তাহলে আপনি ইন্টারভিউ কল পাবেন না। তার মানে এইখানে আমার মনে হয় যে একটু না অনেকটা সময় ব্যয় করার আপনার আছে। এবং পরের পয়েন্টটা দেখেন, আমি জানি না এই পয়েন্টগুলো আপনারা আপনাদের এর আগে কোনো সেশনে ঠিক এইভাবে পেয়েছেন কিনা। এগুলো বেশিরভাগই হচ্ছে যে বলতে পারেন যে আমি আমার নিজের মতো করে গবেষণা করে, বা যেহেতু আমার কর্পোরেটের এক্সপার্টদের সাথে প্রতিনিয়ত কথা হয়, সেখান থেকে আমি নিজে চিন্তা করে বের করেছি যে ইউ হ্যাভ টু গিভ দ্য ক্লু ইন দ্য সিভি ফর আস্কিং কোশ্চেন ডিউরিং ইন্টারভিউ। খুবই ইম্পর্টেন্ট কথা। কারণ আপনি যদি আপনার স্ট্রেংথ পয়েন্টগুলোকে হাইলাইট না করেন, তাহলে কি হবে, সে তো তখন আপনাকে নর্মালি, যদি আমি কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ মেথডের কথা বলি, যেহেতু আমার নিজেরও বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে বসার সৌভাগ্য হয় বা হয়েছে, তো সেখানে কিন্তু আপনি যদি একটা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ মেথডের কথা বলেন, সেখানে কিন্তু নর্মালি ইন্টারভিউয়াররা আপনার সিভি বা রিজিউমি যেটাই বলেন, সেখানে কিন্তু দেখা যাবে যে আপনি অ্যাটলিস্ট 1 ডে বিফোর তারা সিভি গুলো স্টাডি করবে, তারা একটা শর্ট সিনপসিস তৈরি করবে। দ্যাট মিনস আপনি যদি সেখানে কিছু ক্লু না দিতে পারেন, যদি ক্লু কি, ইউ উইল অফকোর্স ইউ উইল হাইলাইট ইউর স্ট্রেংথ পয়েন্ট এবং আপনার ওই জবের রেলিভেন্ট হাইলাইট পয়েন্ট, মানে রেলিভেন্ট পয়েন্ট, তাহলে আপনি কি করবেন, ইন্টারভিউতে ভালো করবেন। এবং সিভিটা কেন এত প্রয়োজন দেখেন, অনেকেই হয়তো, আমি জানি না যে এটা কখনো চিন্তা করছেন কিনা, দেখবেন এইচআর ম্যানেজার 20 থেকে 30 সেকেন্ড হয়তো, যদি এটা একটা ফর্মাল রিক্রুটমেন্টের কথা চিন্তা করেন, আমি একটা উদাহরণ না দিলে অনেকে বুঝবেন না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ঢাকা ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনি রিকোয়ারমেন্ট এমবিএ, আপনি একটা সার্কুলার হলো, কত হাজার সিভি আসবে। যেহেতু আমাদের সময়ের লিমিটেশন আছে, লাইভ প্রোগ্রাম, ডে লং ওয়ার্কশপ হলে হয়তো আমি আপনাদের অডিয়েন্সকে বেশি এঙ্গেজ করতে পারতাম, সেই সঙ্গে আমি হয়তো প্রশ্ন নিব। তো সেখানে দেখেন, যেহেতু আপনাদের বেশিরভাগ মাইক্রোফোন মিউট করা, আমি আপনাদের প্রশ্ন এই মুহূর্তে নিচ্ছি না। তা আমি বলতে পারি যে মিনিমাম 10,000 যদি আসে, আমি জানি 10,000 এর বেশি আসবে, কিন্তু দেখেন তো 1 মিনিট সময় ব্যয় করলে আপনার কত মিনিট সময় লাগবে সিভি বাছাই করতে, এরপরে মিনিটে 60 দিয়ে ভাগ দিবেন। হ্যাঁ, তাহলে কি হবে, ঘন্টা আসবে। একজন এইচআর ম্যানেজার 8 ঘন্টা অফিসের মধ্যে কয় ঘন্টা কাজ করবে, ম্যাক্সিমাম 6 ঘন্টা। একটু হিসাব করে নিজে দেখেন যে 10,000 সিভি যদি একজন এইচআর ম্যানেজার বাছাই করে,
সেখানে উনি যদি 1 মিনিট করে সময় ব্যয় করে তাহলে কয় মাস বা কতদিন লাগে সিভি বাছাই করতে। কিন্তু সেখানে কিন্তু তারা হয়তো বা এই যে 10 থেকে 20 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ডের বেশি দেখবে না। এই জন্যই কিন্তু সিভিটা এত গুরুত্বপূর্ণ, এবং এই জন্যই আজকে আমাদের আয়োজন বা আমাদের নিজেদের সিভি কিভাবে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবার দেখেন আপনাদের আপনাদের ব্যানারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ব্যানারে কিন্তু আপনাদের আমাদের আজকের আলোচনার কিছু কি পয়েন্ট কিন্তু আমাদের দেওয়াই ছিল। এখন সিভি বা রিজুমে লেখার সময় যে বিষয়গুলোকে আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কিছু বিষয় আছে আপনার করা উচিত না বা ইগনোর করা উচিত। এর মধ্যে প্রথমটাই দেখেন, give major information on the first page of the CV or resume. এই কথাগুলো কিন্তু আমি আমার মতো করে বলতেছি। আমি জানি এই বেশিরভাগ সেন্টেন্সে আপনি পাবেন না, ওয়েবসাইটে পাবেন না, কারণ আমি জানি আমি আমার মতো লিখেছি। অর্থাৎ এখন কোশ্চেন করতে পারেন যে স্যার দ্য মেজর ইনফরমেশন কোনগুলা? দ্য ইনফরমেশন হুইচ আর মেনশন অন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট। মানে জব অ্যাডভার্টাইজমেন্টে যেই রিকোয়ারমেন্ট বা ইনফরমেশন গুলো উল্লেখ আছে সেগুলো হচ্ছে মেজর ইনফরমেশন। তার মানে হচ্ছে আপনার সিভিটা কিন্তু বিজ্ঞাপন অনুযায়ী আপনাকে মডিফাই করে পাঠাতে হবে। কিন্তু আমরা যেটা করি বেশিরভাগ ক্ষেত্রে, আমিও হয়তো বা প্রথম থেকে এরকমই করতাম। কি করতাম, সিভি একটা রেডি থাকতো, ওই একই সিভি কিন্তু আমরা সব জবে পাঠিয়ে দিতাম, কিন্তু সেটা কিন্তু হবে না। আপনি অলওয়েজ যেটা করতে হবে, বিজ্ঞাপনটা পাশে নিবেন। বিজ্ঞাপন আপনার একটা মাস্টার সিভি থাকবে, ইউ উইল কপি অন দ্য ডেস্কটপ, দেন আপনি কিন্তু ওই বিজ্ঞাপন অনুযায়ী মডিফাই করে কিন্তু আপনার সিভিটা পাঠাবেন। এবং সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ওই বিজ্ঞাপনের সিকোয়েন্সটা মেনটেন করার জন্য। সেই জন্য মেজর ইনফরমেশন উইল বি অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য সিভি। নেক্সট হচ্ছে আচ্ছা, আগের স্লাইডেই যাই। এখানে দেখা যাচ্ছে যে আপনি ক্লিয়ারলি আপনি দেখেন যে আগে যে কথাটা বলেছে এখানে দেখেন খুব পয়েন্ট আকারে দেওয়া আছে যে আপনার রেলিভেন্ট স্ট্রেংথ পয়েন্টগুলো কিন্তু আপনি ওই যে এই মাত্র যেটা বলতেছিলাম সেগুলোকে আপনি শুরুতে হাইলাইট করার চেষ্টা করবেন। হ্যাঁ, অন্য যেগুলো সেগুলোও আসবে, সেগুলো হয়তো বা সেকেন্ড পেজে আসবে বা কারো যদি 3 পেজের সিভি হয় সেখানে যাবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এই জবের সাথে রেলিভেন্ট স্ট্রেংথ পয়েন্টগুলো বা মোস্ট রেলিভেন্ট পয়েন্টগুলো যেটা আপনি প্রথমেই সুন্দর মতো দিতে পারেন। নেক্সট দেওয়া আছে ডেমনস্ট্রেট ইউর পটেনশিয়াল অ্যাজ এ ফিউচার পটেনশিয়াল এমপ্লয়ি। আপনি ভবিষ্যতে কিভাবে আপনি অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করবেন সেই জাতীয় স্ট্রেংথ পয়েন্ট কিন্তু আপনাকে এখানে নিজেকে হাইলাইট করতে হবে। পাওয়ার ওয়ার্ডের কথা বলা আছে। আমি জানি যে এই বিভিন্ন ধরনের সেমিনার বা ইউটিউবে যদি দেখে থাকেন সেখানে পাওয়ার ওয়ার্ডের কথা বলা আছে। হ্যাঁ, এইগুলো পাওয়ার ওয়ার্ড বিশেষ করে যখন আপনি আপনার অ্যাচিভমেন্টের কথা লিখবেন, যেহেতু আজকে আমাদের মেজর পার্টিসিপেন্ট হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, আমার মাথায় ওই বিষয়টাই বেশি আছে যে আপনারা কিভাবে পাওয়ার ওয়ার্ড ইউজ করবেন। দেখেন আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পরবর্তীতে আসবে, তো সেখানে দেখেন আপনি হয়তো বলতে পারেন যে আমি বিভিন্ন ভাবে আপনার অ্যাচিভমেন্ট বিষয়গুলোতে আপনি পাওয়ার ওয়ার্ড ইউজ করবেন, কিভাবে অ্যাচিভ করবেন। আমি হয়তোবা প্রেজেন্টেশনও বেস্ট হয়েছেন, বেস্ট প্রেজেন্টার হয়েছেন, এই সকল বলতে পারেন, বা আপনি ন্যাশনাল লেভেলের কোনো কম্পিটিশন, সেটা হতে পারে যে কোনো ধরনের কম্পিটিশন। বাট এখানে আসলে মূলত হাইলাইট করা হয় যে আপনি ভবিষ্যতে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার, এই জাতীয় বিষয়গুলোকে দেখেন এখানে পাওয়ার ওয়ার্ডটাকে সবসময় আমরা প্রায়োরিটি দিই। নেক্সট যেটা হচ্ছে যে ফোকাস অন এ সিলেক্ট স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স পারফেক্টলি ম্যাচ দ্য রোল ইউ আর অ্যাপ্লাইং ফর, যেটা আমি আগেও বলেছি। কিন্তু দেখেন যারা ওই যে একটা কমন সিভি পাঠিয়ে দেয় তাদের কি ওই পারফেক্টলি এই জবের জন্য যেই ধরনের স্কিল গুলা দরকার সেগুলো কিন্তু ম্যাচ হয় না, এবং এই কারণে কিন্তু আমরা ইন্টারভিউতে শুধু অ্যাপ্লাই করি কিন্তু আমরা আসলে কি পাই না, ইন্টারভিউ ডাক পাই না, এই সকল কারণে। লাস্ট যে পয়েন্টটা এখানে তারপরে দেখেন বোল্ড করে লেখা আছে মডিফাই কিপ ইউর সিভি অর রিজিউমে আপ টু ডেট। এক্ষেত্রে যেটা হবে আমি আপনাদের পরামর্শ দেব যে অন্তত যারা চাকরির এই মুহূর্তে, করোনা এখনো কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে সপ্তাহে একবার অন্তত আপনি 10 থেকে 15 মিনিট সিভির সামনে বসবেন। দেখবেন যে আপনি কি হবে, প্রতিনিয়ত আপনার নিজেকে হাইলাইট করার অনেক পয়েন্ট আপনার চলে আসবে। ইন বিটুইন এই যে আজকে যারা আমি জানি যে ডক্টর মিজান আপনাদের জন্য সুন্দর সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আপনি যেহেতু সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন সুতরাং আজকের এটা লিখবেন। আর আপনি যত সময় ব্যয় করবেন না, নিজের একটা জিনিস দেখলেই দেখবেন এটাকে ভালোভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। সেই জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক আপনি আপনার সিভিতে একবার করে চোখ বুলাবেন। ডাবল চেক কোনো প্রকার গ্রামার এবং স্পেলিং মিস্টেকস, এটা তো এক্সপেক্টই না। প্রয়োজনে আমি নিজে ইংলিশে নিজেকে কখনো অত এক্সপার্ট মনে করি না, সেই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে প্রয়োজনে তোমরা ইংলিশ যে ভালো পারে তাকে এক নজর দেখিয়ে নিবা। আর অবশ্যই ত্রুটি মুক্ত। আর লাস্ট যে পয়েন্টটা হচ্ছে আপনি যদি একেবারেই প্রয়োজন মনে করেন যে না আমি তো নিজে স্যাটিসফাইড না, তাহলে আপনি এক্সপার্টের হেল্প নিতে পারেন, কারণ এটা যেহেতু ফার্স্ট কাইন্ড অফ কমিউনিকেশন, সেটার জন্য যদি আপনি কিছু ইনভেস্ট করতে চান আমি বলবো যে ইউ আর অ্যালাউড। বাট স্টিল
আমি আর আপনি যদি এই আজকের সেশন শুনে নিজেরটা নিজে, আমি প্রেফারেন্স দেবো যে আপনি আপনার নিজেরটাই তৈরি করবেন। কারণ কি, অন্য তৈরি করে দিলে সে কিন্তু আপনি আপনার নিজেকে যেভাবে আহ ফুটিয়ে তুলবেন সেটা কিন্তু অন্যেরা কিন্তু আপনার এটা জানবে না। আপনি হেল্প নিতে পারেন, বাট ফাইনালি আমি বলবো যে আপনার মডিফিকেশন আপনি করবেন। নেক্সট যে বিষয়গুলো খুবই সংক্ষেপে বলি, যে আপনার একেবারেই করা উচিত না। দেখেন, খুব কালো করে বোল্ড করে বলা আছে যে ডোন্ট টেল এ লাই, মানে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। বাট সিবি এই ক্ষেত্রে আমি আমার সবসময় আমার স্টুডেন্টদের বলতাম, সিবি কে আই কম্পেয়ার উইথ ম্যাচ মেকার। ম্যাচ মেকার মানে হচ্ছে ঘটক। ঘটক পাখি ভাই বাকি ভাই যার কথাই বলেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন যে পাত্র পক্ষের কাছে কি করে আর পাত্রী পক্ষের কাছে কি করে, একটু রং সং মাখায়া বলে। এই ক্ষেত্রে রং সং মাখানো অসুবিধা নাই, হ্যাঁ, কিন্তু মিথ্যা বলা যাবে না। আপনি জানেন যে ঘটক মিথ্যা বললে বিয়ে হবে হবে না, কারণ আপনি কি যাচাই বাছাই ছাড়া বিয়ে করবেন? করবেন না। সিবির ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আপনি যদি কোনো প্রকার মিথ্যা বলেন, পরবর্তীতে তারা রেফারেন্স চেকিং করবে, অনেক চেকিং করবে। সেখানে যদি প্রমাণিত হয় যে আপনি 1% মিথ্যা বলছেন, আপনি কিন্তু এই 1% মিথ্যা বলার জন্য আপনি রিজেক্টেড হয়ে যাবেন। সেই জন্য কখনোই মিথ্যা বলবেন না। বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু আপনাকে রং সং মাখাইতে বলছি, একেবারে সিম্পল সিবি দিবেন না। আচ্ছা, ডোন্ট টেক কম্পিউটার প্রিন্ট অফ দ্য পিকচার। আমি জানি আমি আমার প্রথম জীবনে সিবি এই ছবিটার প্রতি খুবই ক্যালাস ছিলাম, মানে শব্দটা একটু আপনাদের মতো করে ইউজ করলাম। কিন্তু আমি যখন নিজেও কিন্তু আমি টাকা দিয়ে এই সিবি ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি, প্রথম আলো জবসে অ্যাটেন্ড করেছি 2012 সালে। এরপরে যখন এরপরে অনেক অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে। বা আমি ইউনিভার্সিটিতেও যখন আমাদের এই ধরনের সেশন হতো না, আমি পিছনে গিয়ে চুপচাপ বসে শুনতাম। ইভেন আপনাদের এই সেশনে আসার আগেও কিন্তু আমি অন্তত একদিন ব্যয় করেছি, দেখি না নতুন কে কি অ্যাড করলো। অর্থাৎ এই জায়গা থেকে বলবো যে ছবিটা কিন্তু, মানে আমরা যদি একেবারে বাংলায় বলি, বলার মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর মতো, সেটা হচ্ছে যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। এটা কিন্তু আমার কথা না, অনেক এইচআর ম্যানেজারের বক্তব্য, যে আমি যদি সিভিতে ছবিটা দেখে ভালো লাগে দেন আমি ভিতরে যাই, আর ছবিটা দেখে ভালো না লাগলে আমি ওইখানেই রিজেক্ট ফেলে দিই। এইটা এখন কেউ কেউ যদি মনে করে, আমার আপনার তো কিছু বলার নাই, কারণ তাদের হাতে হাজার হাজার সিভি থাকে। এই জন্য ছবিটার প্রতি খুবই গুরুত্ব দিবেন। ছবিতে অবশ্যই আমরা, কারণ কি দেখেন, বিজ্ঞাপনের লাস্ট লাইনে কিন্তু বলা থাকে সেন্ড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এই শব্দটা কিন্তু উল্লেখ থাকে। এখন মজার ঘটনা হলো যে আপনাকে ওখানে বলা ছিল রিসেন্ট ছবি, কিন্তু আপনি কিন্তু আপনার সেই কলেজ লাইফের একটা ছবি দিয়ে দিচ্ছেন। বা আপনার যখন ইন্টারভিউ বোর্ডে যান, হ্যাঁ, আপনার এই ছবির সাথে কিন্তু আপনার বর্তমান চেহারার মিল নাই। এখন এই ক্ষেত্রে যদি বলেন যে আপনি কতদিন পর পর ছবি চেঞ্জ করবেন, সেটা আমি বলবো আপনি দেখেন যে আপনার বর্তমান চেহারার সাথে ছবির চেহারার মিল আছে কিনা। মানে আমার ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ করতে হয় না, কারণ আপনি এই মুহূর্তে যদি সিলেটে আমার কোনো স্টুডেন্ট পরবর্তীতেও দেখে থাকে, তারা বলবে যে মামুন স্যারকে 10 বছর আগে যা দেখছে এখনো তাই দেখতেছি। ঠিক আছে, তো সেই জন্য আমি দেখছি যে আমার ছবি চেঞ্জ করার দরকার পড়ে না। বাট আপনারা যারা স্টুডেন্ট, আপনাদের গ্রোথ কিন্তু আমাদের গ্রোথের চেয়ে বেশি, সেই জন্য আপনারা এটার প্রতি খুবই খুবই খেয়াল রাখবেন। আর ডট ইনক্লুড আননেসেসারি রেফারেন্স। রেফারেন্স নিয়ে হচ্ছে কি, এটা নিয়ে আমি পরবর্তীতে যারা কোশ্চেন করবেন তাদের আমি আগেই বলে দেই যে এখানে অনেকেই বলবেন স্যার কেউ কেউ তো বলছে রেফারেন্স লাগে না, হ্যাঁ। আবার এট দ্য সেম টাইম আমার কাছে, যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে সারা বাংলাদেশের এইচআর কমিউনিটির আমি যেহেতু মানে দীর্ঘদিন ধরে ইনভলভ, হ্যাঁ, 2 টার্ম কমিটিতে ছিলাম, তো সেই জায়গা থেকে আমি জানি এটা নিয়ে ডিবেট আছে। আমি যেহেতু প্রতি এদের সাথে শেয়ার করে, কেউ কেউ বলে যে আমি আমার কোম্পানিতে রেফারেন্স চাই না, কেউ কেউ এমনও লোক দেখেছি সে কেন তার রেফারেন্স মানে রেফারেন্স উল্লেখ করে নাই, সেই জন্য অনেক সময় বাদ দিয়ে দেয়। এখন আমাকে যদি বলেন আপনারা কি করবেন, ইন জেনারেলি আপনি দিতে পারেন, নাথিং রং, হ্যাঁ। আর যদি আপনার পেজ সংকলন না হয়, কেউ কেউ আবার ওই যে 1 পেজ সিভি বা রিজিউমের কথা বলবেন, তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা বাদ দিতে চান, আপনি কিন্তু তখন রেফারেন্সটা বাদ দিলে আপনার 1 পেজ হয়ে যাবে। কিন্তু আমি আবার 1 পেজ সিভি এই শব্দটার সাথে একমত না, কারণ আমি এই যে আপনাদের এই সেশনে নতুন করে আসার জন্য অনেক অনেক স্টাডি করেছি, অনেক ইউটিউব ম্যাটেরিয়াল দেখেছি, সুন্দর করে বলে দিয়েছে যে রিজিউমি মানে 1 পেজ। আমি জানি এগুলো একটু, আমি কিছু জিনিস আপনাদের কোশ্চেন করার জন্য রেখে দিচ্ছি, যে আপনারা কোশ্চেন করেন, সব আমি আগে বলে দিলে তো আর ইন্টারেক্টিভ হবে না। সেই জন্য আমি বলবো যে রেফারেন্স, অনেক সিভিতে আমি 3টা 4টা পর্যন্ত রেফারেন্স দেখেছি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 3টা 4টা বোধহয় অতিরিক্ত, নর্মালি আমরা 2টা রেফারেন্সের কথা বলি। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এই বিষয়ে আরো মোর ক্লারিফিকেশন থাকে, আপনারা পরবর্তীতে কোশ্চেন করেন। এরপরে দেখেন যে ডোন্ট এক্সপ্লেইন গ্যাপস ইন দ্য ওয়ার্ক হিস্ট্রি, একটু কিছু জিনিস রেখে দেন, কারণ এত সত্যবাদী হওয়ার দরকার নেই। আপনারা তো মিথ্যা বলতে নিষেধ করছি, কিন্তু অতি সত্যবাদী হতে বলি নাই। আপনার যদি 6 মাস 1 বছরের গ্যাপ আছে, সেটা যদি সিভিতে সুন্দর করে একবার হাইলাইট করে ব্যাখ্যা, কেন করোনা ছিল ওই সময় চাকরি চলে গেছিল, বা আমি চাকরি পাই নাই, পাস করার পরে 6 মাস, এইভাবে, মানে এতটাই ব্যাখ্যা সিভিতে দরকার নাই। কারণ কি জানেন,
এটা হয়তো বা এই 10, 20, 30, 40 সেকেন্ডের চেকিং এ এই ম্যানেজারকে যদি প্রপার লুক করতে পারেন তখন তো ইন্টারভিউ বোর্ডে চলে গেলেন। আর ইন্টারভিউ বোর্ডে চলে গেলে আপনাকে জিজ্ঞেস করলে তখন সত্য কথা বলবেন। সেই জন্য আপনি শোনেন, এইটাও এখানেও কিন্তু ওই যে একটা মার্কেটিং টুল। মার্কেটিং মানে আমি যেটা বলি নরমালি ইটস আই ওয়াশ। আপনিও যদি আই ওয়াশ করে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারেন সমস্যা কি? আপনারা তো মিথ্যা বলতে বলি না, কিন্তু আই ওয়াশ করতে বলছি। নেক্সট হচ্ছে নেগেটিভ ইনফরমেশন দিবেন না। সেটা হচ্ছে যে যদি আপনাদের ক্ষেত্রে হয়তো বা প্রযোজ্য না ভবিষ্যতে, যে কারো যদি ডিভোর্স হয়, কোনো পরীক্ষায় ফেল করছেন, এইটা আসলে চেষ্টা করেন যে যদি অ্যাভয়েড করা যায়, কিন্তু একেবারে ওই যে বললাম যে অতি সত্যবাদী হয়ে, কারণ আপনার ওটা ওইখানে থাকলে ভবিষ্যতে জিজ্ঞেস করবে। অনেকে দিতে বলে, কিন্তু আমি বলবো যে দেখেন যে যদি স্কিপ করা যায়, তবে হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে কিন্তু তারা জিজ্ঞেস করবে। আপনি একটা বিজনেস শুরু করে ফেল করছেন, এটা কি সিভিতে বলার দরকার আছে? এটা দেখেন ইন্টারভিউ বোর্ডে কিভাবে আপনার প্রশ্নের সাথে রেলিভেন্ট আকারে নিতে পারেন। কিন্তু শুরুতে ওই যে বললাম, আপনারা তো জিজ্ঞেস করেন যে আপনি ব্যবসা শুরু করে ফেল করেছেন কিনা। নেক্সট হচ্ছে যে আমরা সবসময় বলি যে ট্রাই টু অ্যাভয়েড দ্য জার্গান বা অ্যাব্রিভিয়েশন, কারণ এগুলা অ্যাম্বিগুইটি তৈরি করে, এগুলা সিভিতে না দেওয়াই ভালো। ডন্ট ফটোকপি অর রিপ্রিন্ট। রিপ্রিন্ট কেন নিতে নিষেধ করলাম, বা কারণ আপনি ওই যে সিভি হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। যদি আপনি সিরিয়াল মিলাইতে যান তাহলে কিন্তু আপনার ওই যদি একসাথে বেশি প্রিন্ট নেন বা ফটোকপি করেন তাহলে কিন্তু সিকোয়েন্স মিলবে না। অর্থাৎ এই শব্দটা এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সবসময় অ্যাপ্লাই করার পর বিজ্ঞাপন পাশে রাখবেন, ইউ উইল মডিফাই ইউর সিভি বেসড অন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট। সেই ক্ষেত্রে তো আপনি একসাথে 2 সেট ফটোকপি করার কোনো প্রশ্নই আসতেছে না, কারণ একটা বিজ্ঞাপনে একটা কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে আরেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট কখনোই মিলবে না। এন্ড ফাইনালি সিভিতে স্যালারির কথা আননেসেসারি বলার দরকার নাই যদি সেটা রিকোয়ার্ড না হয়, কারণ এইটা আপনি তো জানেন না যে আপনি যেখানে সিভি ড্রপ করছেন সে তাদের এক্সপেক্টেড স্যালারি কি। এন্ড ফাইনালি বলতে পারেন যে ওয়েল রিটেন রিজিউমি ক্যান মেক এ ডিফারেন্স। এটা তো মনে হয় যে বলার অপেক্ষা রাখে না। নেক্সট আমরা যদি যাই যে আপনাদের খুব সুন্দর করে আমাদের ব্যানারে যে পয়েন্টগুলো ছিল, যে ক্রোনোলজি অফ সিভি অর রিজিউমি কন্টেন্ট। এই ক্ষেত্রে দেখেন আমি সুন্দর করে বলছি যে এই কন্টেন্ট হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। আমার এই একটা লাইনই যথেষ্ট আপনার উত্তরের জন্য। অনেকেই কিন্তু যেমন পরবর্তীতে যখন আমি ডিটেল কন্টেন্টে যাব সেখানে বলবে, কেউ কেউ হয়তো বলবেন কনফিউজ থাকবেন, আমি কি ল্যাঙ্গুয়েজ স্কিল আগে দিব না কম্পিউটার স্কিল আগে দিব। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখেন আপনার বিজ্ঞাপনে কোনটা আগে দেওয়া আছে, বিজ্ঞাপনের কোন স্কিল গুলো হাইলাইট করার কথা বলা আছে, তার মানে সিকোয়েন্স হবে। দেখেন আমি কিন্তু চমৎকার একটা আনসার দিয়েছি যে কন্টেন্ট উইল বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ জব অ্যাডভার্টাইজমেন্টে যেভাবে যেই রিকোয়ারমেন্ট গুলো আগে দেওয়া আছে আপনি সেগুলো আগে দিবেন। সেটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার সিভি রিপ্রিন্ট বা ফটোকপি করার কোনো সুযোগ নাই। তার মানে আপনাকে ওইটা অনুযায়ী যেতে হবে। এরপরে দেখেন যে ক্রনোলজির ক্ষেত্রে যে আরো 2টা পয়েন্ট বলতেই হয়। এডুকেশনের কথা অবশ্যই আপনি লাস্ট ডিগ্রি দিয়ে শুরু করবেন, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কারেন্ট জব বা লেটেস্ট জব দিয়ে শুরু করবেন। এই বিষয়টা পরবর্তীতে আমাদের আছে। আমার মনে হয় যে এটা খুবই সংক্ষিপ্ত এবং আনসার আই থিঙ্ক ইউ গট। ফরম্যাট, ফরম্যাট নিয়ে অনেকেই অনেক কথা বলেন। হ্যাঁ, আমার মানে অনেক অনেক অভিজ্ঞতা আছে। কেউ বলে এটা ভিডি জবস ফরম্যাট, কেউ বলে ইস্টার্ন ফরম্যাট, ওয়েস্টার্ন ফরম্যাট, হ্যাঁ, ইউএস ফরম্যাট, ইউকে ফরম্যাট। আমার মতে আমি বলি যে আসলে সিভি যদি বলেন না, এটাকে যত মেক ইট সিম্পল। মানে আমার কাছে, আমি সাদা মনের মানুষ, নিজের সবসময় বলি আমি সিম্পল, এবং আমি এটা দায়িত্ব নিয়েই বলতেছি যে আমাদের যারা এগুলো চেক করেন, হ্যাঁ, তারা একটু হয়তো অনেক সময় সিনিয়র হন বা ইয়াং হইলেও তারা কিন্তু আপনার এই বেশি রং সং ইজিরি বিজিরি বহু ধরনের ফ্রন্ট এগুলা তারা পছন্দ করে না। মেক ইট ভেরি সিম্পল, যতটা সিম্পল করা যায়। কিপ ইট ভেরি সিম্পল, কারণ দেখেন যে এটার ব্যাখ্যার দরকার নেই, আমরা যদি খুব দ্রুত যাই এখানে সবই তো লেখা আছে, আপনারা পড়তেও পারছেন। এখানে আমি যেটা বলবো যে যতটুকু মানে সিম্পল করা যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এখানে একটু বলি যে আমি যেহেতু আমার বিভিন্ন জায়গায় কমিউনিকেশনের সুযোগ হয় এবং আমার আগের পূর্ববর্তী কোনো একটা ইউনিভার্সিটিতেও দেখেছি যে সেখানকার কেরিয়ার প্লেসমেন্টের যে যিনি দায়িত্বে আছেন উনি আমার স্টুডেন্টদেরকে শিখাচ্ছেন যে 1 পেজে সিভি দিতে হবে, এবং তারা একটা সিভি বা রিজুমি বই বের করে সেখানে আমার স্টুডেন্টরা, ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যদি 2 পেজের সিভি দেয় তারা সেটা নেয় না। এখন আমি দেখলাম যে হ্যাঁ, বইয়ে সবার জন্য 1 পেজ বরাদ্দ আছে, দ্যাট ইজ ওকে, কিন্তু আপনি যদি ব্যাক টু ব্যাক 2 পেজ প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনি 1 পেজের মধ্যে হয়ে যাচ্ছে। এখন স্টুডেন্টরা যেটা করে এই অনেক ক্ষেত্রে এই যে যারা 1 পেজের কথা বলে, তখন কিন্তু আপনি এমন ভাবে 2 কলাম 3 কলাম 4 কলাম বা ইজিরি বিজিরি অনেক ফন্ট ছোট করে, হ্যাঁ, এমন ভাবে ফরম্যাটিং করে তখন সেটা পড়ার জন্য মাইক্রোস্কোপ লাগে। আমার পরামর্শ হচ্ছে যে আপনি নিজে দেখেন আপনি নিজে কত সহজে পড়তে পারেন।
কারণ এটা তো অন্য আরেকজন করবে। আর এটা ওই যে আমি শুরুতে দেখেন ফার্স্ট স্লাইডে বলছিলাম যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে দেখেন যে আপনি আপনার সিভিটা পড়ে শেষ করতে পারেন কিনা, এইভাবে চিন্তা করেন। সেইখানে আপনি কোন পয়েন্টটাকে হাইলাইট করবেন। এবং আমি দেখেন আরেকটা কথা বলেছিলাম, মেজর ইনফরমেশন শুড বি অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য সিভি। এই কথাটা দেখেন এইটার মধ্যেই কিন্তু অনেক কিছু চলে আসে। তার মানে আপনি মেজর ইনফরমেশন, কারণ আমি জানি যে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ যদি না দেখে, অর্থাৎ কেউ যদি এক পেজের কথা বলে তাহলে দেখেন আমি কিন্তু তার কথাটাই মেনে নিচ্ছি, কারণ কি প্রথম পেজেই মেজর ইনফরমেশন থাকবে এবং পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় পেজ আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি থাকলে সেগুলো আসবে, সেটা নিয়ে তো কোনো সে নাই। এই ক্ষেত্রে দেখেন আমার লাইন বাই লাইন যাওয়ার দরকার নাই। অনেক সময় দেখা যায় যে দুইটা পয়েন্টের মাঝখানে আমরা একেবারেই স্পেস কম দেই, কারণ ওই যে আমার মাথায় ঢুকে আছে এক পেজের মধ্যে আমাকে শেষ করতে হবে। এবং আরেকটা লাস্ট যে পয়েন্টটা দেখেন, এই যে পাই চার্ট, হ্যাঁ এই কোশ্চেনটা হয়তো অনেকেই করবেন, আমার উত্তর আগেই দিয়ে দিচ্ছি যে স্যার আমি কই যে আমার এডুকেশনটাকে আমি ঘর করে দিব কিনা। হ্যাঁ, তো এইটার উত্তর কিন্তু এখানে দেখেন উত্তর হচ্ছে না। কারণ যে সকল কোম্পানি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বা সফটওয়্যারের মাধ্যমে সিভি চেকিং করে, সেখানে কিন্তু আপনার এই যে যদি আননেসেসারি কালার বা বক্স থাকে সেগুলো কিন্তু তারা রিড করতে পারে না। তো সেই জন্য আমাকে যদি বলেন আমি বলবো যে আপনার সিভিতে বক্স, পাই চার্ট বা ইলাস্ট্রেটর, মোর কালার, হ্যাঁ, কারণ অনেকে প্রিন্ট নিতে গেলে আপনি বেশি কালার ইউজ করলে সেটা কিন্তু আসবে না, এগুলা না দেওয়াই ভালো। আর ফরম্যাটিং নিয়ে দেখেন এখানে আপনি বলতে পারেন যে কি ফরম্যাট ইউজ করবেন, এখানে 6টা ফরম্যাটের কথা উল্লেখ আছে। তবে আমরা সচরাচর ইউজ করি টাইমস নিউ রোমান, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো যে শুধু টাইমস রোমান না, আপনি এখানকার যে কোনো ফরম্যাট ইউজ করে দেখেন যে কোনটাতে আপনি ইজিলি রিড করতে পারেন। মানে আমি আপনারটা আপনার কাছে, কারণ কেউ যদি বলে যে টাইমস রোমান ইজ অফিসিয়াল ফরম্যাট, কিন্তু আপনি দেখেন আপনার নিজের কাছে। আমি এই আজকের এই সিভি রাইটিং এর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আপনাকে, আপনি নিজে কোনটাতে মোর কমফোর্টেবল ফিল করেন। অন্য কি করছে সেটা বাদ দেন, কারণ আপনারটা আপনি ভালো বোঝেন, আপনার নিজের কাছে কোন ফ্রন্টটা ভালো লাগে। এখানে অফিসিয়াল যদি কেউ বলে না, আমি ওই প্রস্তাবের সাথে একমত না, কারণ এখানে এমন কোনো ফর্মুলা নাই a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এরকম হতেই হবে যে দিস ইজ দা ফাইনাল ফরম্যাট, আমি এটা কখনোই বলি না। তবে ফ্রন্টের কথা যদি সাইজের কথা বলেন 10 থেকে 12-র বেশি হওয়া উচিত না। আমাকে বললে আমি আমার নিজেরটা 12ই করি, কারণ 10টা আমার কাছে বেশি ছোট মনে হয়, 14 হলে আবার বেশি বড় হয়ে যাবে। আর কয় পেজ হবে দেখেন এখানে এত ফরম্যাটে বলেই দিয়েছে যে নরমালি ফর ফ্রেশ গ্রাজুয়েট 2 থেকে 3 পেজ। হ্যাঁ, এখন এইখানে যদি বলেন যে এক পেজের ব্যাখ্যা দিয়ে দিছি, যে এক পেজ যদি বলে তারটা মেনে নিয়েন, মেজর ইনফরমেশন ফার্স্ট পেজে দিয়ে দেন। কিন্তু যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ আছে, তারা কখনোই এক পেজে হবে না। আর আপনার এখানে তো কিছু ইনফরমেশন দিয়ে অন্যদের থেকে আপনাকে ভিন্ন তৈরি করতেই হবে। সেই জন্য এই লেংথ অফ দা সিভি কিন্তু আমি সুন্দর করে বলেই দিলাম। হ্যাঁ, যাদের এক্সপেরিয়েন্স তাদের ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যদি বলেন যে যার অনেক লম্বা এক্সপেরিয়েন্স তাদের ক্ষেত্রে 5 পেজ তো এর বেশি যাওয়া উচিত না। আর আমাদের একাডেমিশিয়ানদের আর ক্ষেত্রে আমরা রিজুমির চেয়ে সিভিটা বেশি ইউজ করি। আমাদের একাডেমিশিয়ানদের কোনো আসলে পেজ লিমিট নাই। হ্যাঁ, যেমন আমাদের যে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার যে প্রফেসর আছেন আজমা ওয়ানি বোধহয় মেজান ভাই, ওনার সিভি বোধহয় 50 পেজ না 51 পেজ। আপনি মামুন ভাই ওনার সিভি হচ্ছে 129 পেজ। 129 পেজ। আমি যেটা রিসেন্টলি ডাউনলোড করেছি সেটা কি তাহলে আমি ভুল করছি? ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে আমাদের একাডেমিশিয়ানদের কি হতে পারে সেটা নিয়ে ইয়া নাই। হ্যাঁ, 129 পেজ। আচ্ছা, চেক ইউর মার্জিনস, এটা আমরা দেখেন যে 1 থেকে 1.5 হলে বোধহয় আপনার পড়তে ভালো হবে। আবার যদি ডাবল স্পেস দেন, অনেকে কিন্তু এই কাজটা করেন, ডাবল স্পেস দিলে আপনি বুঝতেই পারছেন আননেসেসারি পেজ হয়ে যাবে। স্পেস ইফেক্টিভলি ইউজ করবেন, সেখানে দেখেন যে আপনি কিভাবে প্রয়োজনে আপনি বোল্ড করতে পারেন। হ্যাঁ, কিন্তু কালার ইউজের কথা যদি বলেন তাহলে সেখানে আমি বলবো যে সর্বোচ্চ 2টা কালার ইউজ করতে পারেন। তবে বেশিরভাগ এক্সপার্টদের বক্তব্য আপনি কালার ইউজ করেন না, সাদা কালোই ভালো। কারণ যারা প্রিন্ট নেবেন তারা কিন্তু কখনো ডাবল কালার ইউজ করতে চাবেন না। তার যদি কালার প্রিন্টার না থাকে তাহলে লাভ হবে না, এখন সবাই তো আর এটা দেখবে না। এই জন্য সিভিতে এবার এখন যদি বলেন যে স্যার আপনি তো এখানে কালার ইউজ করছেন, আমি কালার ইউজ করছি আপনাদেরকে হাইলাইট করার জন্য, আপনারা যেন মানে একেবারে চোখে মূল পয়েন্টগুলো চোখে পড়ে। তা আপনি বোল্ড করতে পারেন, কিন্তু বেশি কালার ইউজ করবেন না। বোল্ড অবশ্যই দরকার আছে। হেডার মানে আপনি অনেকে আবার এই যে লম্বা টান দেন, সেগুলা দিলে কেমন হবে, অর্থাৎ আমি পুরো বিষয়টাই ছেড়ে দিচ্ছি আপনার কাছে। বুলেট ইউজ করবেন, কিন্তু কি ধরনের বুলেট ইউজ করবেন দেখেন, মানে আমি আসলে বললাম তো যে সিভির জন্য এরকম কোনো ইয়া নাই, কিন্তু স্লাইডে কিন্তু আপনার জন্য আমি ইনফরমেশন দিয়েছি যে আপনি প্রয়োজন অনুসারে বুলেট ইউজ করেন, 2 সেকশনের মাঝখানে আপনি আপনার মতো করে জায়গা ফাঁকা রাখেন এবং বোল্ড ইউজ করেন। এই ছিল রিগার্ডিং দ্য ফরম্যাট।
ফরম্যাট নিয়ে আসলে আমি যে এক কথাই বললাম যে শুধু চিন্তা করবেন যে আমার এই সিভিটা অন্য একজন পড়বে, সেটা ইজিলি রিড করা যাবে কিনা, 20 থেকে 30 সেকেন্ডে আপনার মেইন ইনফরমেশনটা উনি পাবেন কিনা। আমার মনে হয় যে এই কয়েকটা পয়েন্ট মাথায় থাকলে আপনার সিভির ফরম্যাটিং নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। কেউ যদি আপনাকে বলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট, দিস ইজ দ্য ব্রিটিশ ফরম্যাট, ইউকে ফরম্যাট, ইস্টার্ন ফরম্যাট, ওয়েস্টার্ন ফরম্যাট, ভিডিজক্স ফরম্যাট, আমি বলবো যে ওইটা পাত্তা না দিয়ে আপনি আপনার নিজে দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগে। আচ্ছা, আমাদের মনে হয় যে আমাদের আলোচনার লাস্ট পয়েন্টে চলে আসছে। আমিও ঘুরে দেখছি যে কি কন্টেন্টস, এটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন যে এতক্ষণ তো আমি ভূমিকা দিলাম, কারণ ভূমিকার কথাগুলো কিন্তু বই পুস্তকে সরাসরি পাবেন না। কন্টেন্ট হয়তো আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, আর কন্টেন্ট ডিপেন্ডস অন ইউর কোয়ালিটিস। সেইখানে কন্টেন্ট কিন্তু ভেরি করবে, যে আমার যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট কিন্তু আপনার নাও হতে পারে, আবার আপনার যেগুলো থাকবে সেগুলো আমার নাও থাকতে পারে। তো সেই জন্য আপনার এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কন্টেন্ট, এন্ড এগেইন কন্টেন্ট কেমন হবে বেসড অন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট। এইখানে দেখেন প্রথমেই যেটা হচ্ছে যে আপনার কন্টাক্ট ইনফরমেশন। হ্যাঁ, আচ্ছা, তো কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে 2টা সেল নাম্বার আমি এখানে দিয়ে রাখছি। কেন জানেন? আমরা মিস্টেক করি, অনেকে একটা সেল নাম্বার দিই। যখন এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন এখন আর ওই ডাক যুগের চিঠি আসে না। আমার সৌভাগ্য আছে, আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে লেকচারারের জন্য পরীক্ষা দিয়েছিলাম, সেটা আবার সুন্দর করে রেখে দিয়েছি। হ্যাঁ, যে আমার মনে হয় যে নাতি নাতনিরে দেখানোর জন্য যে এই যে তোর দাদা দেখ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে টিচার হইতে পারি নাই, কিন্তু ইন্টারভিউ কার্ড পাইছিলাম। তো এখন আপনাদের ভাগ্যে বোধহয় আর এই ধরনের ইন্টারভিউ কার্ড পাওয়ার সৌভাগ্য হবে না। খুব বেশিরভাগ ক্ষেত্রে আপনি হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে একটা এসএমএস পাবেন, একটা কল পাবেন, ইমেলও অনেক ক্ষেত্রে পাবেন না। সেই জন্য আমি 2টো নাম্বার বলেছি। 2টো নাম্বারের মধ্যে প্রথমটা অবশ্যই আপনার নিজের, দ্বিতীয়টা আপনার ডান পকেটের না বা বাম পকেটের না। কারণ হচ্ছে যে আপনি যদি আপনার 2টো নাম্বার দেন, আপনি যখন ব্যস্ত থাকবেন দুটোই তো ব্যস্ত থাকবে, তাই না? অভিমান করে যদি বন্ধ করেন তখন তো দুইটাই বন্ধ করবেন। সেই জন্য এখন আপনি দ্বিতীয়টা কার নাম্বার দিবেন, ইট আপস টু ইউ। মানে আমি বলবো আপনার গার্ডিয়ানের নাম্বার দিবেন, সেটা কার দিবেন, বাবার দিবেন না মার দিবেন। তবে মনে রাখেন যখন চাকরির জন্য দিবেন তখন যেন আপনার অ্যাবসেন্সের জন্য উনি ফোনটা ধরে, কারণ ওনারা একবার ট্রাই করবে, দ্বিতীয়বার ট্রাই করবে, তৃতীয়বার না পেলে কিন্তু আপনার সিভিটা পাশে রেখে দিবে। নেক্সট, ইমেল অ্যাড্রেস চেষ্টা করবেন যে আপনার নামের অংশের কোনো একটা দিয়ে দেখেন। আন্ডার স্লেশটা আমি মানে নিষেধ করি, কারণ আন্ডার স্লেশ বা মিডিল স্লেশ চাপতে গেলে দেখেন আমার অভিজ্ঞতা থেকে তখন দেখবেন স্কিপ হয়ে যায়, মানে ঠিক মতো শিফট বাটন না চাপতে পারলে কিন্তু আপনার মিডিল আন্ডার হয়ে যেতে পারে, আন্ডার মিডিল হয়ে যেতে পারে। সেই জন্য দেখেন যদি দুইটা মানে নাম জোড়া দেন সেখানে ডট ইউজ করতে পারেন, আপনি নিউমেরিক্যাল সংখ্যা ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা লেখা আছে যে ফেসবুক এবং লিঙ্কডইন আইডি, আমি বলবো আজকের এই সেশনে ম্যান্ডেটরি। কেন? যাদের লিঙ্কডইন আইডি নাই, জানেন যে লিঙ্কডইন বেসিক্যালি প্রফেশনাল নেটওয়ার্ক, এখানে অনেক জব সার্কুলার আসে। হ্যাঁ, আপনি এই নেটওয়ার্ক মানে করতে পারবেন যারা হাইলি স্কিলড আপনার রেলিভেন্ট ফিল্ডের তাদের সাথে। সেই জন্য অনেক জব সার্কুলার কিন্তু এই জায়গায় আসে। সেই জন্য আপনি যাদের লিঙ্কডইন আইডি নাই, আমি রিকোয়েস্ট করবো যে আজকে সেশনের পরেই লিঙ্কডইন আইডি আপডেট করবেন। এই প্যান্ডামিকের সময় এগুলোকে আপডেট করবেন। ফেসবুক যদিও আমরা জানি এটা সামাজিক মাধ্যম, এটাকে শুধু ওই ছবি দেওয়ার মাধ্যম হিসেবে ইউজ করবেন না, এটা আমার কথা না, এইচআর ম্যানেজারদের কথা। যে আমি দেখি সিভি দেখে যদি ভালো লাগে তখন আমি কি করি জানেন, সবার আগে ফেসবুক আইডিতে ঢুকি। যে ফেসবুক আইডি কেমনে ঢুকবো, আপনার নাম দিয়ে সার্চ করে এরপর আপনার ছবির সাথে মিলায় দেখে, দেন আমি দেখি যে সে কি ধরনের স্ট্যাটাস মেনটেন করে, সে কি আদৌ কোনো লার্নিং সেশনে যায় না শুধু আপনার শুধু ফেসবুকে ছবি দেয়। আপনারা যারা আমার সেশনটা শুনছেন, আমরা পরবর্তীতে তো স্ক্রিন ডিলিট করে দেবো, তখন আমরা যখন সবাই আসবো না তখন আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আজকে অবশ্যই ফেসবুকে দিবেন যে আজকে এই ধরনের একটা লার্নিং সেশন আপনি অ্যাটেন্ড করেছেন। তখন ভবিষ্যতে যখন এমপ্লয়ার দেখবে যে দিস ক্যান্ডিডেট হ্যাজ ইন্টেনশন টু লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আমরা কিন্তু অনেকেই যেটা করি, ফেসবুককে শুধু ইউজ করি ছবি আপলোড করার একটা মাধ্যম হিসাবে। সরি, এটাকে এখন প্রফেশনালি ইউজ করেন। স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রেও বাংলিশ না হইয়া যদি পারেন হয় ইংলিশ ইউজ করেন, না হলে শুধু বাংলা ইউজ করেন। আমি মাতৃভাষা বাংলা, এটাকে ইগনোর করছি না। যদি বাংলায় স্ট্যাটাস দেন আমি রিকোয়েস্ট করবো নিচে অন্তত ইংলিশটাও দিয়ে রাখেন, তাহলে কি হবে, আপনার ফরেন বন্ধুরাও সেটা কি করতে পারবে, তারা সেটা আপনাকে ফলো করতে পারবে। না হলে তো আপনি ইন্টারন্যাশনাল বন্ধুদের সাথে কমিউনিকেট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে দেখেন যে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে ফেসবুক, লিঙ্কডইন, বিশেষ করে ফেসবুক যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি ইউজ করি, চেষ্টা করবেন লার্নিং সেশন গুলো এখানে দেওয়ার জন্য। একজন এইচআর ম্যানেজারের ভাষ্য যে মাসে 12টা মাস, 4 বছর পড়াশোনা করতেছেন, 48 মাস। আমি আশা করতেই পারি যে আপনি আপনার লার্নিং এর জন্য অ্যাটলিস্ট মাসে একটা শুক্রবার ব্যয় করবেন। সেই হিসাবে আপনি 4 বছর পরে আপনার সিভিতে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, ওয়েবিনার অ্যাটলিস্ট কয়টা আসার কথা? 48। একটু খেয়াল করে দেখেন তো যে অ্যাজ অফ টুডে আপনার সিভিতে
এই ধরনের ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ বা ওয়েবিনার, এই যে প্যান্ডামিক সিচুয়েশন, আপনি তো ঘরে বসে ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারেন। আপনি কতগুলো আছে একটু দেখেন তো। কিন্তু আমি কিন্তু একজন এইচআর ম্যানেজারের নাম ইচ্ছা করে বললাম না, তার সরাসরি বক্তব্য দিলাম যে সে আশা করে 4 বছর পরে আপনার সিভি বা রিজুমিতে অ্যাটলিস্ট 48টা এই ধরনের কন্টেন্ট থাকবে। তো এগুলাই কি আপনার ফেসবুকেও থাকবে? আমার মনে হয় যে এটা দিতে মিস করবেন না। আচ্ছা, নেক্সট যদি আমরা একেবারেই কিছু কন্টেন্ট দেওয়া আছে, এগুলার সিকোয়েন্স কি হবে সেটা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি, আমারটা ফলো করার দরকার নেই। সিকোয়েন্স কিন্তু হবে আপনার বিজ্ঞাপনে যেভাবে থাকবে সেইভাবে। এখানে আমরা বিস্তারিত যাব, এখানে বোধহয় জাস্ট একটু এক নজর দেখে নেন। এবার আসেন, খুব দ্রুত যাই, যেহেতু মিজান ভাই আমাকে 45 মিনিট সময়ের পরে আমাকে স্টপ করে দেবে। আমাকে মনে হয় যে আর 5-10 মিনিট পরে মিজান ভাই এমনি আমাকে স্টপ করে দিবে। ক্যারিয়ার অবজেক্টিভস দেখেন, এখানে যেহেতু লেখা আছে, কেউ যদি আমি স্লাইড চেঞ্জও করে আপনি পরবর্তীতে দেখতে পাবেন যে এটা ইট শোজ দ্যাট যে আসলে আপনি কি এবং আপনি কি হতে চান এবং সেটার জন্য আপনার কি ধরনের স্কিল বা এক্সপেরিয়েন্স আছে। দেখেন সুন্দর করে লেখা আছে, আপনি 2 বার দিয়ে শুরু করতে পারেন। ক্যারিয়ার অবজেক্টিভস আমরা অনেকেই যে মিস্টেকটা করি, অনেক বড় করি, ইররেলিভেন্ট। আর ক্যারিয়ার অবজেক্টিভস এর ক্ষেত্রে দেখেন আমি স্ট্রিক্টলি বলতেছি, আজ থেকে আপনার সিভিতে 2টো ক্যারিয়ার অবজেক্টিভস থাকবে। একটা হচ্ছে জেনারেল ক্যারিয়ার অবজেক্টিভস, আরেকটা থাকবে হচ্ছে আপনার মেজরের অনুপাতে ক্যারিয়ার অবজেক্টিভস। কিন্তু আমরা যে মিস্টেকটা করি, ওই যে কম্পিউটারের দোকানে গিয়ে দোকানের একটা ক্যারিয়ার অবজেক্টিভস নিয়ে আসছি, বড় বাইকটা নিছি, বন্ধুরটা নিছি, হ্যাঁ, এবং যেই জবে অ্যাপ্লাই করেছি সেই জবের সাথে কিন্তু আমার ক্যারিয়ার অবজেক্টিভস এর কোনো ম্যাচিং নাই। আমি অ্যাপ্লাই করেছি ব্যাংকিং জবে, ক্যারিয়ার অবজেক্টিভস এ কিন্তু লেখা আছে যে আই এস্টাবলিশ মাইসেলফ ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, এরকমও কিন্তু হয়। আমার মনে আমার কথা দিয়ে বুঝতে পেরেছেন। আর সেটাকে ওয়ান সেন্টেন্সের মধ্যে শেষ করেন, পাওয়ার ওয়ার্ড ইউজ করেন, কি ধরনের কিওয়ার্ড ইউজ করবেন দেখেন। আমি যদি নাও বলি, আপনি দেখেন সুন্দর করে বলা আছে এইচআর এর জন্য কি ধরনের ওয়ার্ড ইউজ করবেন, কিওয়ার্ড আপনার ক্যারিয়ার অবজেক্টিভস আসবে। মার্কেটিং এর জন্য চ্যালেঞ্জিং, মোটিভেটিং, হার্ড ওয়ার্কিং। এইচআর এর জন্য মোটিভেটিং, লিডারশিপ, ডাইনামিক। ফাইন্যান্সের জন্য অ্যানালিটিক্যাল, ডিসিশন মেকিং। সায়েন্সের বন্ধুরা যারা আছেন, আপনারা সায়েন্সের জন্য কি ধরনের ওয়ার্ড আসবে, আমি যেহেতু এখন সায়েন্সের না সেজন্য বলতে পারলাম না, এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন। কিন্তু নিচে দেখেন সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছি যে ইউজ এ সামারি স্টেটমেন্ট ইনস্টেড অফ অ্যান অবজেক্টিভস 2020 ব্র্যাকেটে বলা আছে। এবং কেন বলা আছে যে অবজেক্টিভস আপনাকে কি বলে আর সামারি বলে যে অন দ্য আদার হ্যান্ড এক্সপ্লেইন হোয়াট ভ্যালু ইউ ক্যান ব্রিং টু দেম। এই ক্ষেত্রে আমি কিন্তু নিজেই আমার বক্তব্যটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তবে আমরা কিন্তু ক্যারিয়ার অবজেক্টিভস এই শব্দটার সাথে বেশি পরিচিত, এবং ফ্রেশ গ্রাজুয়েট যারা, তাদের ক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হয় এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাট যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো আপনার একটা পার্সোনাল স্টেটমেন্ট বা পার্সোনাল সামারি তৈরি করতে পারবেন, সেখানে আপনি হয়তো বলতে পারবেন। ফ্রেশ গ্রাজুয়েট আপনারাও যারা এটা লিখতে চান, সেই ক্ষেত্রে আপনার ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, এই জাতীয় জিনিস দিয়ে আপনিও কিন্তু পার্সোনাল স্টেটমেন্ট বা পার্সোনাল সামারিও কিন্তু আপনি লিখতে পারেন। আমি এটাকে আপনাকে কোনটাকে কনফাইন করলাম না, ইটস আপ টু ইউ। কারণ আমার মতে বোথ আর কারেক্ট। যে আপনি ক্যারিয়ার অবজেক্টিভস লিখলে আপনি রং হবে, পার্সোনাল সামারি বা স্টেটমেন্ট লিখলে রং হবে, আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় বুঝতে পেরেছেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখেন, আমি কিন্তু বলেছি আজকের পরে আপনার কয়টা ক্যারিয়ার অবজেক্টিভস রেডি থাকবে, 2টো। একটা হচ্ছে জেনারেল, আর একটা হচ্ছে আপনার মেজরের অনুযায়ী। কিন্তু দেখেন তো, আমি যদি এটা মানে আমার ক্লাসরুম হতো তাহলে আমি হাত তুলতাম যে কার কার সিভিতে 2টো ক্যারিয়ার অবজেক্টিভস আছে। আমার মনে হয়, আমার ধারণা যে মোর দেন 50% থাকা দেখা যাবে যে 2টো নাই, একটাই আছে। কিন্তু একটা থাকলে দেখেন আপনার 20 সেকেন্ড কেন লাগবে, আমি তো 5 সেকেন্ডের মধ্যে আপনার সিভি বাদ দিতে পারবো। আমি শুধু জবের হেডিংটা দেখবো যে মার্কেটিং এক্সিকিউটিভ, কিন্তু মার্কেটিং জবের জন্য, মার্কেটিং এক্সিকিউটিভের জন্য কিওয়ার্ড বা পাওয়ার ওয়ার্ড আমার ক্যারিয়ার অবজেক্টিভস আছে কিনা, তাহলেই তো আমি খুব ইজিলি আপনার সিভি বাছাই করতে পারবো। নেক্সট হচ্ছে এক্সাম্পল দেখেন। এক্সাম্পল এটা তো আর বোধহয় সময় নাই যে এটা কি স্ট্যান্ডার্ড মনে করার কোনো কারণ নাই। ডেট অফ বার্থ, এটা যদি আপনার মেজর ইনফরমেশন শুরুতে, যদি আপনার চাকরির জন্য, যেমন আমরা জানি যে ব্যাংকিং জবে এজ লিমিট উল্লেখ থাকে, যারা প্রফেশনের অফিসে ঢুকতে চান তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 30 ইয়ার্স, 30 বছর। প্রাইভেটেও আর গভর্নমেন্টে তো এজ লিমিট আছে। কিন্তু যেই জবে এজ উল্লেখ থাকে না সেখানে কিন্তু আপনার এটা শুরুতে দেওয়ার দরকার নাই, এটা তখন আপনি পার্সোনাল ইনফরমেশনে দিয়া, কারণ এটা তখন মেজর ইনফরমেশন না। কিন্তু কিভাবে লিখবেন দেখেন সুন্দর করে দেওয়া আছে, আপনার কিন্তু এইজটা ক্যালকুলেট করে দেওয়া উচিত অ্যাজ অফ টুডে। আমি এটাকে সঠিক ভাইবেন না, কারণ এটা অনেক আগের লেখা, আমি কিন্তু ক্যালকুলেশন ঠিক লিখি নাই। আচ্ছা, এডুকেশন কিভাবে লিখবেন দেখেন, এটা আমার মতামত। আমার কাছে মনে হয়েছে আমি যদি ঠিক এইভাবে লিখি তাহলে আমি দ্রুত করতে পারবো। কারণ অনেকে যদি কলাম করে লিখেন, টেবিল করে লিখেন, আমার কিছু বলার নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকে আমরা যে ভুলটা করি, ওই যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির নামের আগে ইনস্টিটিউট লিখি। ইনস্টিটিউশন লিখলেও হয়তো বা ঠিক ছিল, কিন্তু ইনস্টিটিউট লিখলে কি সেটা ঠিক হয়? আপনারা একটু, ইনস্টিটিউট হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ। আমি অনেক সিভি পেয়েছি আমার ছাত্রদের, মানে লেখা থাকে ইনস্টিটিউট।
তখন ইনস্টিটিউট বড় না ইউনিভার্সিটি বড়? রেদার আপনার কনফিউশন দরকার কি ভাই, মানে যেহেতু সিভিতে যত কম লেখা দেওয়া যায়, আমি যদি যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনার নাম কি, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, আপনার নাম কি? মোহাম্মদ সাইদুর রহমান। আমার নাম শব্দটা কি এখানে বলার দরকার আছে? দরকার নেই। সেই জন্য ওই যে ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, হ্যাঁ আমার কথা মনে বুঝতেছেন, এরকম হেডিং বাম পাশে দেওয়া থাকে, মাঝখানে আবার 3 ইঞ্চি ফাঁকা। তার মানে আমি ওটা দেখার সময় একবার এইদিকে তাকাইতে হয়, আরেকবার এইদিকে তাকাইতে হয়। দেখেন লেফট রাইট করা লাগে, তাই না? কিন্তু আমি যেভাবে লিখছি আমার মনে হয় খুব দ্রুত আপনি দেখতে পারবেন, আলাদা পেন্সিল লাগবে না। এইভাবে লিখবেন, আমার মনে হয় যে ব্যাখ্যা দরকার নাই। এবং কেউ যদি ফলো করেন, আমারটা ফলো করতে পারেন যে ঠিক এইভাবেই লিখেন না, সমস্যা কোথায়? আমার মনে হয় কোনো সমস্যা নাই। আগে এমবিএ লিখবেন, এরপরে বিবিএ লিখবেন। এসএসসি এইচএসসির কথা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, লিখতে হবে, কারণ বাংলাদেশে এসএসসি এইচএসসি উল্লেখ থাকে যে আউট অফ 5 এর মধ্যে আপনার 4 থাকতে হবে। এখন বিদেশের ক্ষেত্রে যদি বলেন ও লেভেল এ লেভেল ডাজন্ট ম্যাটার, বা আমাদের একাডেমিক্সে ও লেভেল এ লেভেল বা ম্যাট্রিক ইন্টার ডাজন্ট ম্যাটার, আমাদের ক্ষেত্রে অনার্স মাস্টার্স বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এটাকে একটু সবাই হাইলাইট করেন, মানে সুন্দর করে কারো কাছে কাগজ থাকলে লেখা রাখেন। আমি জানি এই পয়েন্টটা আপনাদের অনেকের সিভিতে নাই। যদি নিজেকে হাইলাইট করেন যে কিছু এডিশন যদি পান, তাহলে মামুন স্যারের কাছ থেকে এইটা পাইলেন। সেটা কি? যে প্রজেক্ট ওয়ার্ক। আমি জানি অনেকের সিভিতেই নাই। সেটা হচ্ছে যে আপনি আপনার মেজর সাবজেক্টের অন্তত 2-4-5টা প্রজেক্ট এখানে উল্লেখ রাখেন। যদি বলেন স্যার আমি তো প্রজেক্ট করি না, আরে ভাই প্রজেক্ট করছেন, আপনি গ্রুপ অ্যাসাইনমেন্ট করছেন না, ওইটা কি প্রজেক্ট আকারে চালায় দেন না। আর ওই যে শুরুতে বলছিলাম, ইউ হ্যাভ টু গিভ দ্য ক্লু ইন দ্য সিভি ফর আস্কিং কোশ্চেনস ডিউরিং ইন্টারভিউ। দেখেন আমি ক্লু দিয়ে দিছি, যখনই আপনি লিখবেন যে আই ডিড এ প্রজেক্ট অন স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস অফ গ্রামীণফোন লিমিটেড ইন স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, অবশ্যই ইন্টারভিউয়ার কি বলবে না যে আপনি প্রেজেন্ট গ্রামীণফোনের একটু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা আমাদের সাথে শেয়ার করেন। দেখেন আমি কিন্তু গেইন করলাম, আমি ক্লু দিয়ে দিছি, আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিয়ে দিছি। আর আপনি কোনো ক্লু দেন নাই, তার মানে আপনার সিভিটা সাদামাটা ছিল, আপনি বাদ হয়ে যাবেন কোনো উল্টাপাল্টা প্রশ্ন করতে। প্রজেক্ট ওয়ার্ক আপনি আপনার মেজর অনুযায়ী অবশ্যই 2-4টা লিখবেন। যখনই লিখবেন প্রস্তুতি নিয়ে লিখেন, তখন কিন্তু কোশ্চেন করবে। কারণ যদি প্রস্তুতি না নেন তাহলে তো আবার উত্তর দিতে পারবেন না। এইটা আমার মনে হয় যে আজকে এটা একটা আপনি নতুন পয়েন্ট পেলেন। এক্সপেরিয়েন্স কিভাবে লিখবেন, এখানে আমি বেশি গুরুত্ব দিব পার্ট টাইম জব এক্সপেরিয়েন্স। আমি যারা বিজনেসের স্টুডেন্ট, আমি আপনাদের ক্ষেত্রে বলতে পারি যে অবশ্যই 4th ইয়ারে উঠে চেষ্টা করবেন কোনো না কোনো পার্ট টাইম জব, ইভেন বিনা বেতনে হলেও করার চেষ্টা করবেন। কারণ কি জানেন, এইটা আপনার ভবিষ্যতে চাকরির জন্য খুবই খুবই গুরুত্ব দিবে। সেই জন্য পার্ট টাইম জবটাকে দেখেন আমি এই জন্য লাল কালি দিয়ে বোল্ড করে রাখছি। আর ইন্টার্নশিপ তো আমরা জানি সবারই থাকবে। কিভাবে লিখবেন দেখেন, আমি 4টা পজিশন সুন্দর করে লিখে দিছি। এখানেও কিন্তু আপনি অনেকেই কিন্তু এটাকে আবার ওই গরুর রচনার মতো আই হ্যাভ ওয়ার্ক 3 মান্থস ইন বেক্সিমকো স্কয়ার লিমিটেড একটা সেন্টেন্স লিখেন। সেন্টেন্স লিখে কিন্তু আপনি দ্রুত দেখবেন না, কিন্তু এখানে দেখেন আমি যেভাবে লিখছি খুব সুন্দর করে লিখতে পারবেন। কি রেসপন্স, আচ্ছা অনেকে অর্গানাইজেশনের ফুল অ্যাড্রেস, আপনি আপনার মতো কাল্পনিক কোম্পানির নাম লিখতে পারেন, অ্যাড্রেস না দিলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। সুতরাং ফুল অ্যাড্রেস দিতে হবে। কি রেসপন্সিবিলিটিস, অনেকে অনেকগুলা লিখেন, লাভ নাই। আপনি চেষ্টা করেন এখানে কি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি যে জবে অ্যাপ্লাই করছেন, দেখেন আগের জবগুলোর কি রেসপন্সিবিলিটিস সামহাও মডিফাই করে এই বর্তমান অ্যাপ্লাইড জবের সাথে ম্যাচ করানো যায় কিনা, প্রয়োজনে মডিফাই করবেন। কিন্তু আমরা জানি বেশিরভাগই কি করি, কখনোই আর আমার এই সিনোনিম ইউজ করে আমার এই জব রেসপন্সিবিলিটি গুলা বর্তমান অ্যাপ্লাইড জবের সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করি না। কিন্তু আমি কিন্তু দেখেন প্রথমেই স্লাইডে সুন্দর করে বলেছিলাম যে পারফেক্টলি ম্যাচিং স্কিলস বা স্ট্রেংথ পয়েন্ট গুলো আপনাকে হাইলাইট করতে হবে। ডিউরেশন সুন্দর করে লিখবেন। ট্রেনিং সেমিনার ওয়ার্কশপ আমি আগেই বলেছি, আশা করে আপনার 4 বছর পরে মিনিমাম 48টা থাকবে। কেন? মাসে একটা শুক্রবার অন্তত আপনার লার্নিং এর জন্য ব্যয় করবেন। 48টা না পারেন 10টা 15টা 20টা বেশি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 10টা তো আশা করতেই পারি। কিন্তু দেখেন তো আপনার সিভিতে 4 বছর পরে 10টা ট্রেনিং সেমিনার ওয়ার্কশপ আছে কিনা, এবং সেগুলো কোনগুলা থাকবে। চেষ্টা করবেন আপনি যেই জবে যখন অ্যাপ্লাই করছেন ওগুলোকে হাইলাইট করার জন্য। যদি একেবারে ম্যাচিং নাও হয় তবু আপনি লিখবেন, যেমন আজকেরটা আমি আজকে লিখে দিয়েছি আপনাদের এখানে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্পেশাল ইন্টারেস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিভির জন্য এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। যেটা হবে আপনাদের বিশেষ করে মেধাবী স্টুডেন্টদের, আপনাদেরকে আমি ইগনোর করছি না, অসম্মান করছি না, কিন্তু আমার এই 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বেশিরভাগ ভালো স্টুডেন্টদের সিভিতে ওই রেজাল্ট ছাড়া আর কিছুই পাইনি। এবং বেশি ভালো রেজাল্ট আমি বলতে পারি আমার আগের ইউনিভার্সিটি 3.99 সিজিপিএ, ইভেন ভালো একটা ইন্টার্নিও ম্যানেজ করতে পারে না। ইন্টার্নি কোন রকম ম্যানেজ করে দিলেও তারপরে দেখা যায় যে সেখানে টিকতে পারে না। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, যদি বলেন যে স্যার আপনার এই সবগুলো পয়েন্টের মধ্যে আপনি চাকরির জন্য সবচেয়ে
কোন পয়েন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মতে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। এই এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনলি ক্যান মেক দ্য ডিফারেন্সিয়েট দেন আদার্স। অন্যদের থেকে আপনার এটাই একমাত্র শুধু আলাদা করতে পারে। কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যত ধরনের সফট স্কিলের কথা বলি, হ্যাঁ, সেটা কমিউনিকেশন স্কিল বলেন, লিডারশিপ স্কিল বলেন, টিম ওয়ার্ক বলেন, ইনিশিয়েটিভ বলেন, all the soft skill will be achieved or you can acquire through the extracurricular activities. সেই জন্য আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমি জানি আপনাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমি যেহেতু শুরুতেই জানি আপনাদের সম্পর্কে, আপনাদের অনেক ক্লাব আছে, হ্যাঁ, আপনারা সেই ধরনের ক্লাবে ইনভলভ হন। যদি মনে করেন আরো ক্লাব দরকার, প্রয়োজনে আপনারা নতুন এস্টাবলিশ করেন ক্লাব, নিজেই ফাউন্ডার প্রেসিডেন্ট হন, ফাউন্ডার সেক্রেটারি হন, হ্যাঁ, পাড়া মহল্লায় করেন, বাট বি ইনভলভ দেন। এক্সট্রা কারিকুলার কো কারিকুলার দেখেন পার্থক্য কিন্তু আমি সুন্দর করে দিয়ে রাখছি, কিন্তু এটা আবার অনেকে আমরা দুইটাকে একই করে ফেলি, আসলে দুইটা কিন্তু এক জিনিস না। এক্সট্রা কারিকুলারের এক্সাম্পল কি, এক্সপার্ট ইন ডিবেটিং, ডান্সিং, সিঙ্গিং। আর যদি কো কারিকুলার বলি, বিজনেস, কুইজ, কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট, ব্লা ব্লা ব্লা। আর অনেকের যদি কিছুই না থাকে, সে লেখা হয়ে যায় স্পেশাল ইন্টারেস্ট, লিসেনিং, মিউজিক, ট্রাভেলিং, ব্লা ব্লা ব্লা। আমার মনে হয় আমি পার্থক্যটা খুব সুন্দর করে দিতে পেরেছি। এরপরে যদি বলেন আরো গুরুত্বপূর্ণ কি, সার্ভিস অ্যাক্টিভিটিস। এটাকে অনেক সময় আমরা কিন্তু ওই যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে মিলিয়ে ফেলি, হ্যাঁ। দেখেন এটা কিন্তু আলাদা, এবং আমি সোর্স দিয়ে দিচ্ছি। যদি বলেন এই সার্ভিস অ্যাক্টিভিটিস পয়েন্টটা কোথায় পাবেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বাই স্টোনার 6 নাম্বার চ্যাপ্টার, রিক্রুটমেন্ট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে দেখবেন একটা সিভি ফরম্যাট আছে, সেই ফরম্যাটে দেখবেন সুন্দর করে এই সার্ভিস অ্যাক্টিভিটিস পয়েন্টটা আছে। সেটা কি, মেম্বার অফ এনি ভলান্টারি অর্গানাইজেশন বা ক্লাব, সুন্দর করে দেওয়া আছে। আমার তো লাইন পড়ার দরকার নেই, আপনার এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো সেই কারণে দেখেন এইখানে যদি আপনার এক্সিকিউটিভ পজিশন থাকে, এটা আরো ভালো, কারণ ইট শোজ দ্যাট ইউ হ্যাভ এ লিডারশিপ কোয়ালিটি। কারণ আপনার জোর করেও যদি প্রেসিডেন্ট হন কোনো ক্লাবের, সেটাও একটা কোয়ালিটি, ঠিক আছে। কিন্তু আমরা তো আর ধরে নেই না যে আপনি জোর করে হবেন, আপনি হয়তো আপনার নেতৃত্বের গুণাবলীতেই হবেন, হ্যাঁ। তো সেই জন্য সার্ভিস অ্যাক্টিভিটিস দেখেন আমি কত আলাদা করে সুন্দর করে দিয়েছি, যে এখানে ক্লাব অ্যাক্টিভ, ইভেন বিদেশে আপনি কত ঘন্টা ভলান্টারি অ্যাক্টিভিটিস করেছেন সেটাও সিভিতে দেখা হয়। কিন্তু আমাদের দেশে হয়তো আমরা এইভাবে চিন্তা করি না, কারণ বিদেশে যেটা হয় না, স্টুডেন্টরা বেশিরভাগ সময় সামারে কিন্তু তারা বিভিন্ন চ্যারিটি ওয়ার্কের সাথে ইনভলভ হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো নাই। সেই জন্য এই বিষয়গুলো আপনার এখানে আমার তো মনে হয় লাইন বাই লাইন পড়ার দরকার নাই। শুধু বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ক্লাবের মেম্বার হবেন, পাড়া মহল্লার বিভিন্ন সংগঠনের সাথে হবেন। এখানে একটু বলে রাখি, কোনো পলিটিক্যাল আইডেন্টিটি কিন্তু এখানে অ্যাড করা যাবে না প্রাইভেট জবের জন্য, একটু বলে রাখা দরকার। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ল্যাঙ্গুয়েজ স্কিলস, এখানে মূলত হাইলাইট করা হয় বাংলাদেশের কনটেক্সটে। যদি বলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলকে, ওই যতই লিখেন যে আই এম এক্সপার্ট ইন আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, হ্যাঁ, এগুলো বলার কোনো লাভ নাই যদি কোনো সার্টিফিকেট না থাকে। আবার অনেকে ঘর করে ওই যে আইএলটিএস এর 4টা আছে লেখা দেন, লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলা বলা না বলে একই কথা, আনলেস ইউ ডোন্ট হ্যাভ এ সার্টিফিকেট। যদি পারেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট করেন, সার্টিফিকেট কোর্স করেন, আইএলটিএস বা টোফেল, এগুলো হচ্ছে পরীক্ষিত, এগুলা কিন্তু হাইলাইটেড। আর যদি কিছুই না থাকে, যেহেতু ঘরটা ফাঁকা রাখা যাবে না, তাই সবাই যেটা লিখে আপনিও লিখবেন। কম্পিউটার স্কিল বা আইটি স্কিল যদিও আমার আলোচনায় পরে এসেছে, কিন্তু বর্তমান জবের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে যদি এখন এই মুহূর্তে বলেন যে আপনি যদি টেকনোলজি এক্সপার্ট না হন, ইফ ইউ আর নট এবল টু ওয়ার্ক রিমোটলি বাই ইউজিং টেকনোলজি, ইউ উইল নট সার্ভাইভ। ইন্ডাস্ট্রি 4 কেউ কেউ বলেছে বাংলাদেশে 2025 সালে আসবে, এসে গেছে 2020 সালে। সেই জন্য যদি বলেন একজন বিজনেস গ্রাজুয়েটের জন্য বা সাধারণ গ্রাজুয়েটের জন্য কি দরকার, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন এক্সেল। দেখেন আমি সুন্দর করে বলে দিছি, অ্যাজ অফ টুডে আপনি এক্সেলে এক্সপার্ট হন, যত ধরনের কাজ আছে মানে এমএস অফিস সব জানতে হবে। এবং সেইখানে স্পেশালি দেখেন কতজন নিজেকে এক্সপার্ট মনে করেন এক্সেলে, এক্সেল আপনাকে কেউ শিখাবে না, এমএস অফিস আপনাকে কেউ শিখাবে না। এখানে আরেকটু বলে রাখি, যদি পারেন বাংলা টাইপটাও একটু শেখার চেষ্টা করেন, কারণ গভর্নমেন্ট জবে কিন্তু বাংলা টাইপ লাগে, ইভেন প্রাইভেট জবে অনেক ক্ষেত্রে অনেক সময় বাংলা টাইপিংটা লাগে, কিন্তু আমি নিজেও পারি না, বাট আপনাদের ক্ষেত্রে বলে রাখবো যদি পারেন বাংলা টাইপটা একটু শিখে যান, কারণ কাজ তো বাংলাদেশে করবেন, সেই জন্য এটা দরকার। আর এমএস অফিস, আর অ্যাপার্ট ফ্রম দিস আপনি যদি বিভিন্ন সফটওয়্যার শিখেন, লাইক ইআরপি সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার বা অন্য যে কোনো ট্রেনিং, আইটি ট্রেনিং, সেগুলো ভ্যালু অ্যাড করবে। লাস্ট একেবারে স্পেশাল রেজাল্ট, এটা সবার জন্য প্রযোজ্য না। যদি কারো অতি ভালো রেজাল্ট থাকে, আপনি লিখতে পারেন ওই আঙ্গুল দিয়ে সেকেন্ড পেজে বা থার্ড পেজে যে আমি কিন্তু আসলে ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু অন্যদিকে আমার দুর্বলতা থাকতো, আমার রেজাল্টটা ভালো, স্যার এটা তো আমি ফার্স্ট পেজে লিখছি, আবার লিখে দেন না সেকেন্ড পেজে এক লাইন, এক লাইনের জন্য তেমন কিছু যায় আসে না। এটা হলো যে যদি লাগিয়া যায়, যদি আমার রেজাল্টের কারণে আমি পার পাওয়া যায়, এই জন্য আবার পরে ভুল করে দেওয়ার উদ্দেশ্য, এটা ম্যান্ডেটরি কিছু না। স্পেশাল অ্যাচিভমেন্ট, এইটা হচ্ছে খুব হাইলাইটেড পয়েন্ট।
যারা ভবিষ্যতে চাকরি করেন, আপনি সেলসে জব করছেন, এটা কেউ আপনাকে সবাই সেলসের কোয়ালিটি জানতে চাবে না। কিন্তু আপনার সিভিতে যদি লেখা থাকে ইউ বিকেম দ্য বেস্ট সেলস পারসন অফ দ্য ইয়ার 2019, ইট মেক সেন্স। এবং আপনি যদি কোনো ছাত্রদের ক্ষেত্রে বলবো ন্যাশনাল লেভেলের অ্যাচিভমেন্ট, কারণ আপনি তার এখনো বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হওয়ার সুযোগ নাই, বেস্ট সেলস পারসন হওয়ার সুযোগ নাই, কিন্তু আপনি যে কোনো ন্যাশনাল লেভেলের অ্যাচিভমেন্ট কিন্তু আপনার পক্ষে যাওয়া সম্ভব। তো সেই জন্য এটা খুবই দরকার। আর বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার তো বললাম, চেষ্টা করেন দেখেন কোনো বিশেষ অ্যাচিভমেন্ট আপনার আসে কিনা। প্রফেশনাল অ্যাসোসিয়েশন যাদের নাই, চেষ্টা করেন। যেমন আমি এখানে বিএসসি সিআরএম এর কথা বলছি, যারা এইচআর মেজর বা ম্যানেজমেন্ট মেজর তারা কিন্তু বিএসসি সিআরএম এর স্টুডেন্ট মেম্বার হতে পারেন, অনলাইনে মেম্বার হতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দিস, আপনি যারা আরো আমি বলছিলাম সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা যে কোনো স্টুডেন্ট মেম্বার হতে পারেন। এরকম মার্কেটিং এর স্টুডেন্ট, আপনাদের এরকম প্রফেশনাল বডি থাকতে পারে। সো প্রফেশনাল অ্যাসোসিয়েশনে থাকা মানে হচ্ছে যে আপনি এই লেভেলের লোকের সাথে উঠা বসা করবেন বা আর একটু বাড়তি নলেজ গেইন করতে পারবেন। সেই জন্য প্রফেশনাল অ্যাসোসিয়েশনের আপনারা চেষ্টা করবেন। আমি জানি বাংলাদেশের কনটেক্সট হয়তো আপনাদের বেশিরভাগই এটা নাই। আমরা একেবারেই শেষে পার্সোনাল ইনফরমেশন অনেকে বলে যে দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আবার অনেককে দেখছি যে নিজের পার্সোনাল ইনফরমেশনটা দেয় না, দেখে সে আবার মাইন্ড করে। যদি কেউ স্পেস স্কিপ করতে চান সেই ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশনটা ম্যান্ডেটরি না। পার্সোনাল ইনফরমেশন অনেকের মতেই ম্যান্ডেটরি না, কিন্তু আবার কেউ কেউ না দিলে কিন্তু মাইন্ড করে। ন্যাশনাল আইডি তো এখন ধরেন আমরা অনেক সময় রেফারেন্সের জন্য যে কোনো ধরনের চেকিং এর জন্য আমরা এনআইডি নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দিই। পার্মানেন্ট অ্যাড্রেস এখন কেউ কেউ মনে করে, আমি কিন্তু দেখেন আমি দুই ধরনের উত্তরই দিলাম। এখন আপনি আপনার ইউজ, মানে আমি কিন্তু বলছি কেউ কেউ না করে যে না আমার পার্সোনাল ইনফরমেশন আমি কি করবো, আমি চাকরি দিচ্ছি ক্যান্ডিডেটকে, হ্যাঁ ওনার পার্মানেন্ট অ্যাড্রেসকে আমার তো জানার দরকার নেই, আমার দরকার হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেস। ওনার বাবার নাম মার নাম এগুলো আমার জানার কোনো দরকার নেই। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমার যতটুকু অভিজ্ঞতা এখন পর্যন্ত দেখি বেশিরভাগ মানুষ এটা থাকলেই খুশি হয়, তবে কেউ কেউ কিন্তু নিষেধ করে। সুতরাং ইটস আপ টু ইউ। রেফারেন্সের কথা আমি শুরুতেই বলেছিলাম, যদি জেনারেলি বলেন আমরা একজন ফ্রেশ গ্রাজুয়েটের কাছে অন্তত দুটো রেফারেন্স আশা করি। এখানে একাডেমিক রেফারেন্স আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই 15 বছর 16 বছরের ক্যারিয়ারে অনেক স্টুডেন্টের কিন্তু আমি রেফারি হয়েছি। তার ইভেন আমি চিঠিও পেয়েছি, ফর্ম চলে আসছে ওয়ান ব্যাংক মনে পড়ে, আমি সাউথ ইস্টে যখন ছিলাম তখন সেই ফর্ম ফিল আপ করে আমি কিন্তু আবার কুরিয়ারও করেছি, 20 টাকা খরচ করে আমি আমার স্টুডেন্টের জন্য করেছি। ফোন আসে, যেহেতু আমি এইচআর কমিউনিটিতে মোটামুটি অনেকেই আমাকে চেনে, আমি যখন সাউথ ইস্টে ছিলাম, এখন তো আমি ডেফোডিলে পিএইচডি করতে যাওয়ার আগে জয়েন করেছি। সিলেটের পরে আমি যেহেতু দীর্ঘ 8 বছর 8 দিন অফিসিয়ালি 8 বছর 2 মাস 8 দিন সাউথ ইস্টে ছিলাম, ওইখানে যেহেতু দীর্ঘ সময় পার করেছি সাম্প্রতিক সময়ে, সাউথ ইস্টের কোনো স্টুডেন্ট আসলে এইচআর ম্যানেজার আমাকে ফোন দিত। এটা কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি টিচারের নাম্বার দেন, কার নাম্বার দিবেন? যেই টিচারের কাছে আপনি ভালো গ্রেড পেয়েছেন, যেই টিচার আপনার সম্পর্কে ভালো জানে, ওকে। এবং অবশ্যই কোনো সিনিয়র টিচারের নাম্বার দেবেন। নিশ্চয়ই একজন লেকচারারের চেয়ে একজন প্রফেসরের রেফারেন্সের সিগনিফিকেন্স অবশ্যই বেশি। যদি না থাকে আপনি যে আপনার সম্পর্কে ভালো জানে, অবশ্যই টিচারকে বলে দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন। কারণ দেখেন আমার সিভিতে, ওই স্টুডেন্টের সিভিতে যদি আমার সাউথ ইস্টের ইমেল মেইলিং অ্যাড্রেস না থাকতো, তাহলে কিন্তু আমার কাছে চিঠিটা আসতো না। আমার সেল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, প্লাস মেইলিং অ্যাড্রেস দিতে হবে। দেখেন এই জন্য আমি লিখে দিয়েছি উইথ ফুল অ্যাড্রেস। প্রফেশনাল যদি আপনার কেউ থাকে, তবে এখানে হাইলাইটেড দেখেন ইমিডিয়েট পাস সুপারভাইজার উইথ ফুল অ্যাড্রেস, মানে এটা যারা যখন চাকরি করবেন এখানে হাইলাইটেড হচ্ছে যদি আপনার ইমিডিয়েট কারেন্ট সুপারভাইজারকে আমি দিতে নিষেধ করি, কারণ আপনি যদি ভালো ক্যান্ডিডেট হন আপনার সুপারভাইজার তো আপনাকে ছাড়বে না, তাই না? সেই জন্য এতটা দুঃসাহস দেখানো উচিত না। আপনি আপনার যেটা করতে পারেন ইমিডিয়েট পাস সুপারভাইজারকে আপনি এখানে হাইলাইটেড। And finally সিগনেচার ডেট, এটা দিতে কখনো মিস্টেক করবেন না। এখানে অনেকে আবার ওই যে একটা পার্সোনাল স্টেটমেন্ট লেগে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবাভ ইনফরমেশন আর কারেক্ট, আমি এটা প্রিফার করি না। কারণ এটা লেখা মানেই হচ্ছে আপনার এখানে আরো 2 লাইন জায়গা নিল এবং 2 লাইন লিখলেন। আপনি যে কথাটা মুখে বললেন, আপনি সিগনেচার দিয়ে ডেট দেওয়া মানেই তো আপনি অ্যাটাস্টেড করে দিয়েছেন। দেখেন লজিক্যাল কিনা। কিন্তু আপনি ইভেন বিডি জবসের ফরম্যাট আমি এটা আই হ্যাভ সিন দ্যাট আই হ্যাভ হেয়ার বাই অল দ্য অ্যাবাভ ইনফরমেশন আর কারেক্ট। আমরা সিভিতে সিগনেচার ডেটটা কেন লাস্টে আশা করি, যে আপনি এটা কত আগের আপডেটেড ইনফরমেশন দিয়েছেন, সেই জন্য আমরা আশা করি যেন এমন না হয় যে আপনি 1 বছর আগে সিগনেচার করে রেখে দিয়েছেন, সেই সিভিটা 1 বছর পরে দিয়েছেন। নো, একেবারেই আপনি কারেন্ট ডেটে জমা দিবেন। আমি মনে হয় একেবারেই শেষ চলে আসছি। হ্যাঁ, ভিডিও সিভি, এটা হচ্ছে যদি বলেন আজকের দিনের জন্য বোধহয় অবশ্যই আপনাদের জন্য একটা, অনেকের জন্য এটা একটা নতুন এডিশন। কারণ আমি জানি আপনাদের অনেকেরই ভিডিও সিভি নাই, কিন্তু বাংলাদেশের বর্তমান জব মার্কেটে যদি বলেন ভিডিও সিভি, আমি বলবো যে ম্যান্ডেটরি না থাকলেও আপনি আজকে থেকে জমা দিবেন। আমি যখন গত বছর ডেফোডিলে ইন্টারভিউ দেই, আই হ্যাড টু সাবমিট মাই ভিডিও সিভি। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিদেরও ভিডিও সিভি নেয়।
তার মানে বাংলাদেশে অনেক কোম্পানি এটা নিচ্ছে। তার মানে আপনি যদি নিজেকে ভ্যালুয়েট করতে চান, তাহলে আপনি কি করবেন, একটা ভিডিও সিভি রেডি করেন, যখন কোনো কোম্পানিকে ইমেল করবেন সাথে ওই সফট কপি সিভির সাথে একটা পিডিএফ ফাইল সিভির সাথে আপনি একটা ভিডিও সিভি না চাইলেও দিয়ে দিবেন। অবশ্যই সেটা চেষ্টা করবেন 1-1.5 মিনিটের মধ্যে হওয়ার মধ্যে, এবং সেটা করতে গেলে আপনার সুন্দর একটা গুড স্ক্রিপ্ট আগে লিখতে হবে। এবং আপনি এটা দেখেন, যদি একটু আইটির কাজ ভালো পারেন, হ্যাঁ, প্রয়োজনে টেকনিক্যাল সাপোর্ট অন্যের কাছ থেকে নেন। এই ভিডিও সিভি আপনি আপনার ফেসবুকে দিয়ে দেন, ইউটিউব চ্যানেলে দিয়ে দেন, 1 থেকে 1.5 মিনিটে নিজেকে প্রেজেন্ট করেন, দেখেন লোকজন আপনাকে দেখে নিতে পারে। সুতরাং ভিডিও সিভিটা আমার মনে হয় যে আজকের দিনে অনেকের জন্য হয়তো নতুন সংযোজন, কারো কারো হয়তো এখনই আপনার আছে। লাস্ট যেটা বলবো যে আসলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কেন, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, থ্যাংক ইউ, তো চলে আসছি এখানে। যদি বলি যে আসলে এই যে এত কিছু করলাম কেন করলাম, নিজের একটু ব্র্যান্ডিং করার জন্য, নিজের একটু মার্কেটিং এর জন্য। তো সেইটা সিভি হয়ে গেছে, আপনি প্রয়োজনে আপনার সিভি এটা আপনার লিঙ্কডইনে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, বিডি জবসে করেন, মাই জবসে করেন, যত ধরনের অনলাইন পোর্টাল আছে সব জায়গায় আপনার সিভিটা আপলোড করেন। আর কি করেন, বিভিন্ন যখন এই ধরনের সেশনে যাবেন সেখানে কোশ্চেন করবেন, নিজের নলেজ শেয়ারিং করবেন। তখন কি হবে জানেন, আপনার একটা সুন্দর মন্তব্য, আপনার একটা সুন্দর কোশ্চেন কিন্তু কারো নজরে, পটেনশিয়াল এমপ্লয়ারের নজরে পড়লে কিন্তু এই যে লেগে গেল, মানে ভাগ্যে থাকলে তো একটা ক্লিকই যথেষ্ট। সেই জন্য এখনো যারা আজকে আপনার এই সেশনে কোশ্চেন করেন নাই, মানে আই এম রেডি টু গিভ দ্য আনসার। আর না জানলে বলবো সরি, জানি না, প্রয়োজনে ইনবক্স করে আপনারা জানাই দিব, বা মিজান স্যারকে জানাই দেবো, মিজান স্যার আপনাদেরকে জানাবে। কোশ্চেন করাটাও কিন্তু শুনেন, কোশ্চেন করা অনেক কঠিন কাজ। আর পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে যাই কিছু করেন, এখন একটু বিনয়ের সাথে বলি, নিজের দুলেহান আপনার নিজে রিপিটাইতে হবে। যদিও আগে মুরব্বীরা বলতো যে না, নিজের কথা নিজে বলা যাবে না, হ্যাঁ অন্যেরা বলবে, কিন্তু এখন একটু ঘুরায় বলতে হবে, নিজেরটা নিজেই বলতে হবে। কারণ অন্যেরা নিজের ডুল নিজে পিটাবেন, অন্যেরে পিটাইতে দিবেন, সে জোরে বাড়ি দিবে, ফাইটে যাবে, তার নিজেরটা নিজে পিটান, ফাটবে না। কিভাবে দেখেন স্টার্টিং নেটওয়ার্কিং কিভাবে করেন, দেখেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, গুগল, এভাবে করতে পারেন। স্টার্ট নেটওয়ার্কিং বাই অ্যাটেন্ডিং সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং, যত পারেন এই ধরনের ওয়েবিনারে অ্যাটেন্ড করেন, সেখানে সুন্দর মন্তব্য করেন, তাহলেই দেখবেন আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হবে। সিভি রেডি করলেন, সেটাকে যদি আপনি সিভিটাকে যদি বিভিন্ন জায়গায় প্লেস না করেন, ভিডিও সিভি যদি বিভিন্ন জায়গায় শেয়ার না করেন, তাহলে তার আপনার ব্র্যান্ডিং হবে না। সো বাই দিস, আমার মনে হয় 45 মিনিট ছিল, আমি মনে হয় যে 45 মিনিটের আর 5 মিনিট বেশি হয়ে গেছে। তো বাই দিস আমার ফর্মাল লেকচার শেষ। সুতরাং আমি এখানে স্টপ শেয়ারিং করছি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোশ্চেন আনসার সেশনে। থ্যাংক ইউ মিজান ভাই। Thank you, Mohan bhai, for your constructive and informative, sessions. Okay, so আমি একটু বলি, আমাদের সেশন প্রায় শেষের দিকে। এরপর আপনারা কোশ্চেন অলরেডি অনেকে করছেন, অলরেডি মনে হয় আমাদের সিআরএসবিডি যিনি আছেন মোহাম্মদ সাইদুর রহমান, উনি হয়তো কোশ্চেন গুলো নিয়ে নিয়েছেন, উনি কোশ্চেন করবেন। বাট আমার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে উই প্রমিসড দ্যাট যে আমরা সেশনটা শেষে আপনাদেরকে সার্টিফিকেট দিব। বাট এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমরা একটা ফিডব্যাক ফর্ম দিব, অর্থাৎ আজকের সেশন সম্পর্কে আপনার অভিমত, একটা ফিডব্যাক যে ফর্মটা দিব সেশন শেষে এখানে আমরা আপলোড করে দিব ফিডব্যাক ফর্মটা পূরণ করার জন্য। তো আমরা আশা করি যে আপনি ফিডব্যাক ফর্মটা সবাই দিবেন, বিকজ ফিডব্যাক ফর্মটা যদি ইনশাআল্লাহ পজিটিভ বা নেগেটিভ যাই হোক, আমাদের কিছু নেগেটিভ সাইড থাকবেই, সেটা আমরা যাতে ইমপ্রুভ করতে পারি, নাথিং মোর এলস না, আমাদের নিজের ইমপ্রুভমেন্টের জন্য আমরা ফিডব্যাক ফর্মটা অবশ্যই আপনারা একটু জাস্ট কাইন্ডলি ফিল আপ করে দিবেন। আর আমি এখন অনুরোধ করবো মোহাম্মদ সাইদুর রহমান পলাশকে যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেনটা মামুন ভাইকে সরাসরি করতে পারেন, প্লিজ। Thank you, Dr. Mizanur Rahman, and special thanks to our honorable guest, Mamun Bhai. অসংখ্য ধন্যবাদ আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন। আমি আসলে লাস্ট এই গত কয়েক মাসে বহুত ওয়েবিনার এবং আমি লাইভ প্রোগ্রাম দেখেছি, বাট আমরা আজকে সত্যি কথা আমার এটা বলতে ভালো লাগতেছে যে আমাদের এই গত 1 ঘন্টা সেশনে 120 জনের নিচে কোনো মানে কোনো সময়ে পার্টিসিপেন্ট ছিল না। এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তোবা ইটস মাই প্লেজার। হয়তো মামুন ভাইয়ের সেশনটা খুবই ইন্টারেক্টিভ, খুবই আকর্ষণীয় ছিল আমাদের পার্টিসিপেন্টদের কাছে। বাই দ্য ওয়ে, মামুন ভাই কিছু কোয়েশ্চেন ছিল, আমি অন বিহাফ অফ অল অফ দ্য পার্টিসিপেন্টস কোয়েশ্চেন গুলো আমি আপনাকে প্রেজেন্ট, হ্যাঁ যদি আমাদের জানা থাকে তাহলে বলবেন, আর যদি না থাকে আমরা আনসার গুলো না পারি যদি আমরা, তাহলে সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো পরবর্তীতে, যেটা মামুন ভাই তার প্রেজেন্টেশনের সময় বলেছেন। মামুন ভাই আমি কোয়েশ্চেন গুলো শুরু করি, আপনি যদি অনুমতি দেন। শিওর। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ছিল আমাদের লুকমান আহমেদ, যে কিনা সৌদি আরবে আছেন। সে প্রশ্ন করেছেন মামুন ভাইয়ের কাছে যে ভালো সিভি তৈরিতে গ্রাফিক ডিজাইনের গুরুত্বটা কতটুকু?
সুন্দর প্রশ্ন। আপনার এই প্রশ্ন একেবারেই যদি স্পেসিফিক্যালি বলি, আপনি যদি কোনো মানে ডিজাইন ওরিয়েন্টেড জবের জন্য অ্যাপ্লাই করেন, সেটা হতে পারে মডেলিং বা মার্কেটিং, মানে মার্কেটিং এর মধ্যেও যদি আপনি ডিজাইন রিলেটেড ক্রিয়েটিভ জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে আপনার সিভিতে আপনার এই যে ডিজাইন বলি, হ্যাঁ, বা যদি আর্টিস্টিক বা অ্যাস্থেটিক বলি, সেটা প্রযোজ্য। বাট অ্যাপার্ট ফ্রম দিস, আমাকে যদি বলেন বাকি ক্ষেত্রে আপনার এই অ্যাস্থেটিক ভাবটা সিভিতে প্রযোজ্য না। ইভেন আমি বলছি যে কালারও ব্যবহার করবেন না। যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ বলতে পারি 2টা কালার, কিন্তু সবার বক্তব্য কিন্তু নো কালার। আর আমি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলাম, যদি জবটা হয় একেবারেই ডিজাইন রিলেটেড, হ্যাঁ, হতে পারে মডেলিং, হ্যাঁ, হতে পারে আপনার ক্রিয়েটিভ জব, সেইখানে আপনি আপনার এই গ্রাফিক্স এর অ্যানিমেশন এগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ বি সিম্পল। আমার মনে হয় যে উত্তর ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আমার ধারণা পার্টিসিপেন্ট সবাই বুঝতে পেরেছে। দ্বিতীয়, আমরা সবার কোয়েশ্চেনে ইনশাল্লাহ নিব। দ্বিতীয় কোয়েশ্চেনও ছিল লোকমান আহমেদের, আমি প্রথম থেকে বলছি, এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যার কারণে তার 2 নাম্বার কোয়েশ্চেনটা আমি নিয়েছি। সেটা হচ্ছে যে যদি একজন ব্যক্তি যার স্কিলস, নলেজ বা অ্যাবিলিটি বা রেজাল্ট একটু কম, বাট ভালো একজন এক্সপার্টের কাছ থেকে সে সিভিটা তৈরি করলো, যার সিভিটা ছিল খুবই লুক্রেটিভ, সুন্দর দেখাচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড একজন ব্যক্তির রেজাল্ট ভালো, স্কিলস বেশি, বাট সিভিটা কিন্তু তার খুব একটা এক্সপার্ট যে পড়া হয়নি, যার কারণে সিভিটা অতটা আকর্ষণীয় না। তখন যদি ইন্টারভিউয়ার যদি ভালো ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেয়, তাহলে কি আমরা একজন ভালো ক্যান্ডিডেটকে লুজ করলাম না শুধু সিভির কারণে? আচ্ছা, যদিও প্রশ্নটা একটু মানে অনেক ম্যাক্রো পার্সপেক্টিভে, তারপর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে এটা হচ্ছে যে দেখেন, এটাও একটা স্কিল। এই ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা ইংলিশকে কিন্তু আমরা এখন আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলি না। নাও ইংলিশ ইজ এ স্কিল, নাও ইংলিশ ইজ এ স্কিল। এখন সিভি যদি বলেন, সিভি ইজ এ স্কিল। এখানেও এই সিভি একটা লুক্রেটিভ, অ্যাট্রাকটিভ সিভি তৈরি করাটাও আপনার এই 4-5 বছরের স্টুডেন্ট লাইফের একটা অংশ। এখন আপনি এই স্কিলটা অর্জন করতে পারেন নাই, এই স্কিলের কারণে আপনি বাদ পড়ে গেছেন, এখানে আমি দোষের কিছু দেখি না। যদি কেউ জাস্ট, কারণ এটা তো একটা স্কিল আপনি অর্জন করতে পারেন নাই। আর আমি কিন্তু দেখেন, আমি কিন্তু সুন্দর টার্ম ইউজ করেছিলাম যে এটা আই ওয়াশ, মার্কেটিং টুল। মার্কেটিং মানেই হচ্ছে, মার্কেটিং ইজ আই ওয়াশ। মার্কেটিং এ আমি বলবো যে রাইট রং বলতে কোনো শব্দ নাই। বেটার আমি বলবো, আমরা যে বিভিন্ন মোবাইল কোম্পানির বিভিন্ন অফার থাকে, সেইখানে কিন্তু আপনি কোন শর্ত প্রযোজ্য থাকে, ওটা ছোট্ট করে থাকে। আমরা কি করি জানেন, ওইটা না পড়েই অফারে ক্লিক করে দেই, সেটা আপনার দোষ। সেই জন্য আমার মনে হয় যে এটা আমাদের বিজনেসের ভাষায় যদি বলেন, এটা একটা স্কিল ছিল, সেই স্কিলটা আপনি অর্জন করতে পারেন নাই বিধায় আপনি বাদ পড়ে গেছেন। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে অনেকেরই কিন্তু অনেক স্কিল থাকে, হ্যাঁ, খুবই কম্পিটেন্ট ক্যান্ডিডেট, শুধু সিভির জন্য, সিভিতে সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে নাই বিধায় সে কিন্তু ইন্টারভিউতে কল পেলো না। এই জন্য আমার প্রথম স্লাইডের প্রথম সেন্টেন্সটাই ছিল, সিভি ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ কমিউনিকেশন বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। থ্যাংক ইউ। নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেন, অতনু তার কোয়েশ্চেনটা একটু মডিফাই করে আমি আপনার কাছে করতেছি, যে যদি আপনি একজন ইন্টারভিউয়ার থাকেন, তাহলে 20 সেকেন্ডে একজন ইন্টারভিউই সিভিটা আপনি কিভাবে ক্যাচ করবেন, বা 30 সেকেন্ডে? খুবই সুন্দর কোশ্চেন। আমি যদি কোনো কোম্পানির প্রফেশনালি যদি আমি সিভি বাছাই করতে যাই, সবার আগে তার ওই কোম্পানির বিজ্ঞাপনটা আমি হাতে নিব। বিজ্ঞাপনে আমি দেখবো যে কি ধরনের রিকোয়ারমেন্টস তারা চেয়েছিল। আর সেখানে যদি আমি বলি, যেহেতু আমরা জানি যে সিভির আফটার কন্ট্যাক্ট অ্যাড্রেস, মানে আফটার কন্ট্রাক্ট অ্যাড্রেস, সিভিতে আমরা সবাই যে পয়েন্টটা আশা করি, হ্যাঁ, সেটা হচ্ছে আইদার অবজেক্টিভস, ক্যারিয়ার অবজেক্টিভ, পার্সোনাল স্টেটমেন্ট, পার্সোনাল সামারি, যে যেটাই বলেন না কেন, এটাই কিন্তু সাধারণত আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসের থাকে। আমি সবার আগে এটাতে তাকাবো। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক মেধাবী স্টুডেন্টের সিভি দেখেছি, হ্যাঁ, বা অনেক প্রফেশনাল বোর্ডেও, যে সেই ইন্টারভিউ দিতে এসেছে ব্যাংকিং জবে, কিন্তু লেখা আছে কিন্তু ওইখানে যে আই ওয়ান্ট টু বিল্ড মাই ক্যারিয়ার ইন এডুকেশনাল ইনস্টিটিউট, এরকম সিভিও দেখেছি। তার মানে এটা দেখবো। এবং আমি পরবর্তীতে দেখবো যে ক্রোনোলজি, বিজ্ঞাপনে যেই ধরনের সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছিল, উনি ওনার ওইটা ফার্স্ট পেজের মধ্যে সেইভাবে শুরু করেছে কিনা। যদি এটা শুরু না করে থাকে, হ্যাঁ, সে ওই যে যেটা বলেছিলাম, দেখেন আমার কথায় কিছু নতুন পয়েন্ট পেয়েছে না, আমি জানি যে ডন ফটোকপি দ্য সিভি, ডন রিপ্রিন্ট দ্য সিভি, এইভাবে আপনাদের আমি জানি অনেকেই কেউ বলে নাই। কেউ যদি ওটা করে থাকেন, তাহলে কিন্তু আমার বিজ্ঞাপনে 1 নাম্বারটা ছিল কম্পিউটার স্কিল, কিন্তু আপনার সিভিতে কম্পিউটার স্কিল আজকে আমি আলোচনা করছি অনেক পিছনে। তার মানে কি, ইউ ডিডন্ট ফলো মাই জব অ্যাডভার্টাইজমেন্ট, ইউ ডিডন্ট রিড মাই জব অ্যাডভার্টাইজমেন্ট।
আর যদি পড়েও থাকেন তাহলে আপনি আমার এই পয়েন্টের মানে বুঝেন নাই। দ্যাট মিনস আপনার মতো এরকম এত ইনসিনসিয়ার ক্যান্ডিডেট দরকার না, আমার 20 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডই যথেষ্ট আপনার সিভি রিজেক্ট করার জন্য। আমার মনে পেয়ে গেছেন উত্তর। থ্যাংক ইউ মানে এখানে আমি সবচেয়ে গুরুত্ব দিব আমাদের বিজ্ঞাপনে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলা আগে আছে কিনা এবং সুন্দরভাবে আছে কিনা, পারফেক্টলি ম্যাচিং কিনা, যে কথাগুলো আমি আমার স্লাইডে বলেছিলাম। থ্যাংক ইউ মামুন ভাই। পরের কোয়েশ্চেন ফ্রম ইরফান আহমেদ। উনি কোয়েশ্চেন করেছেন, ডিগ্রি আমরা যখন ডিগ্রিটা লিখবো আমাদের সিভিতে, তখন কি সেটা অ্যাব্রিভিয়েশনে বেশি অ্যাকসেপ্টেবল নাকি পুরো ইলাবোরেশনটা লিখবো? হ্যাঁ, এইটা আমি কিছুটা ইচ্ছা করে আমি রেখে দিয়েছি যে আমার অডিয়েন্স কিছু কোশ্চেন করুক, আমিও কিছু মিস্টেক করি বা আমি একটা কনফিউশন তৈরি করি, তাহলে কোশ্চেন করাটা ভালো হবে। এটা হচ্ছে কি জানেন, এমনও সিভি পেয়েছি যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লিখতে গিয়ে ব্যাচেলর বানান ভুল, এরকম অভিজ্ঞতাও আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি বিবিএ লেখেন ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু অনেকে কিন্তু আবার এই অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আবার আমাদের এই বিবিএ আর এমবিএ এর কথা যদি আমি বলি, সেখানে এমন একটা হয়েছে আমাদের ওই যে রিক্সাওয়ালারা, উইথ ডিউ রেসপেক্ট, তারা যেমন বিশ্ববিদ্যালয় চেনে না, ইউনিভার্সিটি চিনে। আমাদের ক্ষেত্রে আমরা এমন ভাবেই প্রযোজ্য যে বিবিএ এমবিএ এটাই হতে পারে চিনি, কিন্তু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা লিখতে গিয়ে আমি আমার এমবিএ এর ক্লাসে প্রথম দিন ক্লাসে অন্তত 20 থেকে 30% স্টুডেন্টের স্পেলিং মিস্টেক পেয়েছি। আমি ইচ্ছা করে ফার্স্ট ক্লাসে বলতাম যে এমবিএ ক্লাসে আসছেন, ঠিক আছে, তাহলে এমবিএ ইলাবোরেশনটা লিখেন। তারা কি লিখে? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অন্তত 20 থেকে 30%, কিন্তু এস কিন্তু নাই, আমরা জানি। এইখানে আমি অবশ্যই ফুল অ্যাব্রিভিয়েশনটাই লেখার প্রিফারেন্স দিব, এবং অবশ্যই আপনি ব্র্যাকেটে আপনি অ্যাব্রিভিয়েশনটা সহ লিখে দেন। এখানে ফুল লেখাটাই কিন্তু যুক্তিসঙ্গত। আমি ইচ্ছে করে লিখছি যেন আমাকে কোশ্চেন করেন বা একটু কনফিউজড হন। আমার উত্তর পেয়ে গেছেন, আপনি ফুলটাই লিখবেন, ব্র্যাকেটে অ্যাব্রিভিয়েশনটাও লিখে দেন, তাহলে তার কনফিউশন হলো না। তবে লেখার সময় দয়া করে এই দুইটা স্পেলিং মিস্টেক করবেন না। মাস্টার্স অফ লিখবেন না, এখানে মাস্টারের এস দিবেন না, আর ব্যাচেলরের ব্যাচেলর বানানটা একটু দেখে নিয়েন। থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা মামুন ভাই, আমি একটা পরিপূরক কোয়েশ্চেন করি, আমারও কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শিওর। আমরা যখন ডিগ্রি গুলো লিখবো সেখানে কি অর্ডারটা, ক্রোনোলজিটা কি এরকম, যেমন পিএইচডি, এমফিল, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবি, এরকম? মানে প্রথম একেবারে সর্বোচ্চটা মানে সর্বোচ্চ যদি বলেন পিএইচডি, এমফিল, এমবিএ, বিবিএ, এইচএসসি, এসএসসি। আর ইন বিটুইন আছে এখানে। ভালো, এই কোশ্চেনের ফাঁকে বলে দেই, আপনাদের কিন্তু যদি কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে, যদি বলেন প্রফেশনাল ডিগ্রি কি, যেমন এই বিষয়টা বোধহয়, হ্যাঁ, ওইখানে আমি যখন প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কথা বলেছি ওইখানে অ্যাড করতে পারতাম। লাইক হচ্ছে এসএইচআরএম সিপি। এসএইচআরএম সিপি মানে হচ্ছে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সার্টিফাইড প্রফেশনালস। এসসিপি মানে সিনিয়র সার্টিফাইড প্রফেশনালস। আমি যেহেতু এইচআর এর লোক, আমি এইচআর এর ডিগ্রির কথা বলছি। এটা হচ্ছে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইউএসএ থেকে ডিগ্রি দেওয়া হয়, বছরে 2টো পরীক্ষা হয়। ফরচুনেটলি বাংলাদেশে 2016 সাল থেকে এই ডিগ্রিটা এসেছে বিএসএইচআরএম এর মাধ্যমে। আমি ছিলাম এই প্রোগ্রামের বাংলাদেশের ফাউন্ডার কনভেনার অন বিহাফ অফ বিএসএইচআরএম। আমি নিজেও অ্যাটেন্ড করেছিলাম একবার, এখনো তখন কোয়ালিফাইড হতে পারি নাই। তো এই প্রফেশনাল ডিগ্রিটা, এরকম প্রফেশনাল ডিগ্রি যদি কারো থাকে, সেটাও কিন্তু আপনার সাধারণ ডিগ্রির পাশাপাশি কিন্তু আপনি আরেকটা হেডিং দিয়ে কিন্তু অবশ্যই লিখবেন। অর্থাৎ বিবিএমবি এর বাইরে যদি আপনার কোনো পিজিডি প্রোগ্রামের ডিগ্রি থাকে সেগুলোও লিখবেন, সার্টিফিকেট কোর্স থাকলে সেগুলোও কিন্তু আপনি লিখবেন। অবশ্যই এমবিএ আগে। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি খুব শর্ট, আমার শর্ট আনসারের জন্য, যে what is the exact difference between CV and resume? আচ্ছা, থ্যাংক ইউ। এটা কিন্তু আমি ইচ্ছে করে উত্তরটা দেই নাই, অন্তত দেখি আপনারা আমাকে এই কোশ্চেনটা করেন কিনা। ঠিক আছে, 1 ঘন্টা আলোচনা, 40-50 মিনিটের আলোচনা, ইচ্ছে করে আমি উত্তরটা দেই নাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি জানি এটার উত্তর অনেকেই জানেন, যে আপনারা বিজনেস কমিউনিকেশন ক্লাসে বা আপনাদের টিচারদের কাছে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারে শুনেছেন যে সিভি হচ্ছে এটা ব্রিটিশ ফরম্যাট বা ব্রিটিশ টার্ম। হ্যাঁ, এটা একটু বিস্তারিত হয়। আর রিজিউমি হচ্ছে আমেরিকান টার্ম বা আমেরিকাতে বেশি ইউজ হয়, এটা সাধারণত শর্ট হয়। এবং আপনি অনেক সাইডে দেখবেন লেখা আছে রিজিউমি মানে 1 পেজ। তার মানে প্রথম পার্থক্য হচ্ছে যে সিভি ডিটেল, রিজিউমি একটু শর্ট। সিভি ব্রিটিশ টার্ম, রিজিউমি নরমালি আমরা আমেরিকান টার্ম ইউজ করি। ওকে, আচ্ছা, এরপরে আপনি কেউ বলে
যে সিভিটা হচ্ছে আমাদের একাডেমিশিয়ানদের জন্য, মানে এরকম কথা আমি অনেকের মুখে শুনেছি, অনেক এক্সপার্টরা কেউ কেউ বলে যে সিভি একাডেমিশিয়ানরা ইউজ করবে, যেহেতু তারা এখানে তাদের বিস্তারিত, ওই যে মিজান ভাই বললেন যে আমাদের ইউপিএম এর একজন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের যে প্রথম সিনিয়র প্রফেসর, তার সিভি 129 পেজ, ঠিক আছে। এবং আমি জানি আমাদের মিজান ভাইয়ের পেজও, ডক্টর মিজান ভাইয়ের পেজও মনে হয়, সিভিও মনে হয় বোধহয় 20+ তো অবশ্যই, কারণ ওনার 40+ পাবলিকেশনই আছে আমি জানি। তো আমার এখনো অত বড় হয় নাই, সেই জন্য এখন সিভিটা একাডেমিশিয়ানরা ইউজ করবে, রিজুমি প্রফেশনালরা ইউজ করবে। এবং লাস্ট যেটা বলি যে আমি আমার একটা হবি হচ্ছে, এখনো আমি পেপার দেখলে আমি জব অ্যাডভার্টাইজমেন্ট দেখি। যদি বলেন কেন, যে চাকরি খুঁজেন, হ্যাঁ নিজের জন্য না, ছাত্রদের জন্য দেখি যে তারা কোন লেভেলের জবে কি টার্মটা ইউজ করে। আমি গবেষণা করে কোনো স্পেসিফিক টার্ম পাই নাই যে সিনিয়র লেভেল জবের জন্য সিভি ইউজ করে, জুনিয়রের জন্য রিজুমি ইউজ করে, বা আইটি জবের জন্য রিজুমি ইউজ করে, মার্কেটিং জবের জন্য সিভি ইউজ করে। কোনো ইন্ডাস্ট্রি অনুযায়ী আমি কোনো পার্থক্য পাই নাই, পজিশন অনুযায়ী আমি কোনো এটার পার্থক্য পাই নাই যে এমপ্লয়ার কি সিভি ইউজ করছেন এই কারণে, রিজুমি ইউজ করছেন এই কারণে। তারা কিন্তু এটা সাইমালটেনিয়াসলি ইউজ করছে। এখন যদি বলেন আপনি কোনটা লিখবেন, আপনি লিখবেন হোয়াট ইজ রিটেন অন দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে প্রথম উত্তর। আপনি সিভি লিখবেন না রিজুমি লিখবেন, যেটা বিজ্ঞাপনে লেখা আছে। ওই যে সাইদুল ভাই আপনি জিজ্ঞেস করছিলেন না যে আপনি কি দেখবেন, আমি এটা সবার আগে দেখবো। যে বিজ্ঞাপনে লেখা ছিল সেন্ড ইউর সিভি, আপনি লিখে পাঠাচ্ছেন রিজুমি, হিটেই আউট। লেখা ছিল রিজুমি, আপনি লিখছেন সিভি, হিটেই আউট। দেখেন আমি লজিক্যাল কিনা বলেন? জি লজিক্যাল। আচ্ছা, আর হচ্ছে যে আপনি যেটা হচ্ছে যে লাস্ট আনসার হচ্ছে যে আসলে সিভি বা রিজুমি এই শব্দটাই লেখার দরকার নাই। অনেক সিভিতে দেখবেন হেডিংয়ে এই শব্দটাই উল্লেখ নাই। এখন যদি বলেন যে রিজুমি মানে শর্ট, তাহলে এখন আমার সিভি যদি একটু বড় হয়ে গেল, সেই ক্ষেত্রেও দেখেন আমি সুন্দর উত্তর আপনাদের দিয়ে দিছি। কি উত্তর দিছি? যে মেজর ইনফরমেশন শুড বি অন দা ফার্স্ট পেজ। আপনি আপনার মেজর ইনফরমেশন ফার্স্ট পেজে দিয়ে দিলে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ কে দেখলো না দেখলো তাতে তো আপনার ম্যাটার করে না, প্রথম পেজ দেখবে এটা তো ম্যাটার করে। তা আমার মনে হয় যে আমি মনে হয় যে বেস্ট আনসারটাই দিয়েছি, যে এক পেজের মধ্যে গেলে আপনার ফ্রন্ট ছোট হয়ে যাবে, ইজিলি বিজিলি হয়ে যাবে, সে হয়তো আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেখবে না। কিন্তু যদি আপনি 2 পেজ 3 পেজে করেন, সেখানে অন্তত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ভালো করে দেখবে এবং ইন্টারেস্টেড হলে সে দ্বিতীয় তৃতীয় পেজ দেখবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। কোশ্চেন অনেক চলে আসতেছে এখন। না না অসুবিধা নাই, আমার হাতে সময় আছে, এখনো তো অফিশিয়ালি আরো 10 মিনিট আছে। হ্যাঁ অফিশিয়ালি 10 মিনিট এবং আমারও সময় আছে, সমস্যা নাই। যদি পারি এবং আপনি যদি আমার মনে হয় আমাদের এটা মনে হয় ওই সরি এই জুনটা মনে হয় আমরা 3 আওয়ার্স এর জন্য পাইছি নাকি 3 আওয়ার্স। সো মাউন্ট ভাই যতক্ষণ সময় দিবে আমরা ইনশাআল্লাহ স্টুডেন্টদের সাথে ইনশাআল্লাহ মাউন্ট ভাই সময় দিব ইনশাআল্লাহ। যেহেতু পার্টিসিপেন্ট এখনো 129 জন, কেউ যায় নাই, ঠিক আছে? সো ইট শোস দ্যাট উই ক্যান কন্টিনিউ। ওকে থ্যাংক ইউ মাউন্ট ভাই। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমরা একটা লিংক পাঠিয়েছি আপনাদের, প্লিজ একটু ফিডব্যাক ফর্ম, যেটার মাধ্যমে কিনা আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আপনি দেখুন পূরণ করে আপনার ছেড়ে দিবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে এবং যদি সাজেশন থাকে। ধন্যবাদ। ফিডব্যাক ফর্মটা একটু দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দেবেন। মামুন ভাই তারপরে কোশ্চেন ফ্রম পুতুল নাহার, যে আমরা রেফারেন্স যখন দিব তখন রেফারেন্সটা কিভাবে সিলেক্ট করব? আপনি হয়তো বলেছিলেন, তারপর যদি একটু শর্ট করে বলে দিতেন। আবার যদি বলি, একজন ফ্রেশ ক্যান্ডিডেট, যেহেতু আমার অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু 15-16 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি এবং এইচআর কমিউনিটির সাথে ক্লোজলি অ্যাটাচ, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রিফার করি প্রথমত যে একজন সিনিয়র ইউনিভার্সিটি টিচার দিবেন, এটা তো ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যদি কেউ মিস করে থাকেন, আগে পরবর্তীতে জয়েন করে থাকেন, যে যেই টিচারের কোর্সে আপনি ভালো গ্রেড পেয়েছেন, যার সাথে আপনার ভালো সম্পর্ক, টিচার কিন্তু মিথ্যা বলবে না। আপনি পাইছেন সি, সেই টিচার কখনোই বলবে না ইউ আর এক্সিলেন্ট স্টুডেন্ট। আপনারা হয়তো বলবে হ্যাঁ হি ওয়াজ এ গুড স্টুডেন্ট অর শি ওয়াজ এ গুড স্টুডেন্ট, এক্সিলেন্ট তো বলবে না, তাই না? আর আমার কোর্সে যদি আপনি এ প্লাস পেয়ে থাকেন, তাহলে আমি বলবো হি ওয়াজ এন এক্সিলেন্ট স্টুডেন্ট। আর আমাদের কাছে জানতে চাই আপনার ক্যারেক্টার কেমন, মানে যেহেতু আপনার বাবা মার চেয়ে আমরা কিন্তু জানি যে এজ এ ম্যান আপনি 4 বছর আমাদের খুব ক্লোজ অ্যাট্রাকশনে থাকেন, মানুষ হিসাবে কেমন এটাও কিন্তু আমাদের কাছে জানতে চাই, অ্যাপার্ট ফ্রম দ্য একাডেমিক্স। হ্যাঁ আচ্ছা, তো এইখানে এটা আরেকটা যেটা বলেছিলাম যে আপনি যদি সম্ভব হয়, হ্যাঁ আপনি কোনো প্রফেশনাল লোকের সাথে কোনো এই যে সেমিনার ওয়ার্কশপে গিয়ে আপনার পরিচয় হয়েছে, আপনি এটা দিতে পারেন, নাথিং রং। আর রেফারেন্সের ক্ষেত্রে তো আমি বলেছিলাম যে অনেক ক্ষেত্রে তো রেফারেন্স হয়তো আপনার নাও লাগতে পারে। ইন জেনারেলি যদি আমাকে বলেন, আমি এখন পর্যন্ত দেওয়ার পক্ষে, মানে আমি ব্যক্তিগতভাবে, যদিও আমি বললাম এটা নিয়ে কিন্তু কেউ কেউ না দেওয়ার পক্ষেও আছেন, কারণ রেফারেন্সটা আমি দেওয়ার পক্ষে কারণটা কেন বলি জানেন? রেফারেন্স চেকিং কিন্তু এটা অনেক এইচআর ম্যানেজারের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা কিন্তু লাস্ট কিন্তু আপনার রেফারেন্সে যার নাম থাকে তার কাছে কিন্তু জিজ্ঞেস করে। সেই জন্য আপনি যদি রেফারেন্সটা না দেন, তাহলে রেফারেন্স চেকিংটা কিন্তু আমাদের সিলেকশনের একটা অংশ, রেফারেন্স চেকিং।
যারা বলেন যে রেফারেন্স দেওয়ার দরকার নাই, কারণ কি না বলেন কেন জানেন? আমরা তো বাংলাদেশি বা বাঙালি, আমরা এখনো ক্রিটিক্যাল মাইন্ডেড। আচ্ছা ওই যে বিএনসিসি, আমি ইলাবোরেশন বললাম না কারণ অনেক ওই এলাকার থাকতে পারেন। এখন কেউ যদি বিএনসিসির এলাকার হন, আমি বিএনসিসির অপছন্দ করি, তাহলে আমি কি করলাম? লিভ করে দিলাম। এটা অনেকে বলেন যে এই কারণে আপনি রেফারেন্সে দিবেন না। অনেকে ধরেন যে আমাকে অনেকে পছন্দ নাও করতে পারে, কারণ কি জানেন, আমি ছাত্রদের অনেকের প্যারা দিয়েছি। সিলেটের যারা আছেন আমার ছাত্রদের একটু খুঁজে বের করেন, বলেন যে মামুন স্যার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে কেমন প্যারা দিছে। বা অনেক মানুষের সাথে আমার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, কারণ সব মানুষ তো আমাকে পছন্দ করবে না। কারণ আমার নাম দিয়েছেন, আমার পছন্দ করে না অনেক এইচআর ম্যানেজার, আর মামুন স্যারকে তো আমি পছন্দ করি না, সুতরাং মামুন স্যারের স্টুডেন্ট বাদ দিয়ে দিব, এইটা অনেকে মনে করে। কিন্তু আমি একজন এইচআর এর স্টুডেন্ট বা এইচআর এর শিক্ষক হিসাবে আমি, বা এইচআর এর বিশেষজ্ঞ আমি বলি না, বা এইচআর এর লোক হিসাবে যদি বলি, এইচআর এর ডেফিনেশনটা কি ছিল? ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট পারসন এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম এট দ্য রাইট কস্ট। আপনি যদি এই আঞ্চলিকতার দোহাই দিয়ে যদি একজন যোগ্য ক্যান্ডিডেটকে লিভ করেন, দ্যাট মিন্স ইউ আর নট এ পারফেক্ট এইচআর ম্যানেজার। আর মনে হয় কিছু বলার দরকার নাই রেফারেন্স নিয়ে। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। আমাদের পরের কোয়েশ্চেন ছিল আফনান সেলিম। তার কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমরা কি শুধুমাত্র ইউনিভার্সিটি রিলেটেড অ্যাচিভমেন্ট গুলাই কি ইউজ করবো, এর বাইরে কি অন্য যদি অ্যাচিভমেন্ট থাকে সেগুলো ইউজ করবো কিনা? থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই সবগুলাই হাইলাইট করবেন আপনার যে কোনো ধরনের ইনভলভমেন্ট। এবং আমি কিন্তু ভলান্টারি অ্যাক্টিভিটিসে কিন্তু দেখেন আমার স্ক্রিনে লেখা ছিল যে শুধু ক্লাবের মেম্বার না, আপনি কিন্তু পাড়া মহল্লায় প্রয়োজনে একটা সংগঠন আপনি নিজে দাঁড় করান। রংধনু যুব সংঘর ফাউন্ডার প্রেসিডেন্ট, ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, ইট শোজ দ্যাট ইউ হ্যাভ এ গুড লিডারশিপ কোয়ালিটি। যদি কারো না থেকে থাকে, আজকের সেশনের পরে একটা বন্ধুরা মিলা কি করেন, একটা সংগঠন দাঁড় করায় ফেলেন এবং সেটার আপনি ফাউন্ডার প্রেসিডেন্ট হন, ফাউন্ডার মেম্বার হন। ইট উইল অ্যাড ভ্যালিউ। অর্থাৎ যে কোনো ধরনের, আবারও বিনয়ের সাথে বলি, কোনো প্রকার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অন্তত আমাদের প্রাইভেট জবের জন্য অ্যাকসেপ্টেবল না। গভর্নমেন্ট জবের জন্য কি, সেটা বলে আমার এই সেশনে বলার দরকার নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার একটা পরিপূরক কোয়েশ্চেন আমি যদি সুযোগ দেন করি। হ্যাঁ শিওর। আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটা কমন পার্ট টাইম জব হচ্ছে টিউশনি, বা আরো কিছু জব তারা করে মাঝে মাঝে। যদি স্পেসিফিক্যালি আমি টিউশনির কথা বলি, তাহলে সেটা যদি সে সিভিতে ইনভলভ করতে চায় বা করা যাবে কিনা, যদি করা যায় তাহলে কিভাবে? আমার মনে হয় এই প্রশ্নটা আমি প্রথমবারের মতো ফেস করলাম। এই প্রশ্নটা আসলে কোনো স্টুডেন্টরা কখনো আমাকে করে নাই বা কোনো সেশনে করে নাই, বাট আমার কাছে প্রশ্নটা খুব রিলেভেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এইটা আমার মনে হয়, আমাকে যদি বলেন যে আমার যেটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা আছে বা যেহেতু কর্পোরেটের অ্যাটাচমেন্ট, আমার নিজের সাইকোলজি থেকে যদি বলি, আপনার সিভিতে যদি আপনার মেজর ইনফরমেশনের যদি মানে দেওয়ার পরে যদি মনে করেন যে আমার তো জায়গা ফিল আপ হচ্ছে না বা আমার কাছে একেবারে সাদামাটা মনে হচ্ছে, হ্যাঁ সেই ক্ষেত্রে মনে হয় এটা অ্যাড করতে পারেন। কিন্তু যদি এটা মনে করেন যে অনেক ইনফরমেশন দিয়েছেন, এটা অ্যাড করলে আপনার সিভিটা শুধু শুধু আননেসেসারি বড় হবে, সেই ক্ষেত্রে আমি এটা লিভ করতে পারেন। তবে এটা যদি একাডেমিক জবস হয়, একাডেমিক্স মানে আপনি স্কুল কলেজের শিক্ষকতায় যদি যান, আমাদের ইউনিভার্সিটির জবে এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে আমি জানি না, কিন্তু স্কুল কলেজের জবের জন্য আমার মতে, আমি যদি স্কুল কলেজের সিলেকশন বোর্ডে বসছি এবং সেখানে যদি টিউশনি করে একজন ক্যান্ডিডেট পাই, আমি অবশ্যই তাকে প্রায়োরিটি দিব। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে হয়তো বা ওটাতে আমরা জানি যে আমাদের এর চেয়ে আরো বড় ক্রাইটেরিয়া আছে, আমরা পাবলিকেশনটাকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, সেই জন্য এখন এইটাকে কতটুকু প্রায়োরিটি দেবো আমি জানি না, বাট স্টিল আমার মতে আপনি কোচিং এ পড়িয়েছেন, অবশ্যই আপনার তো একটা প্রেজেন্টেশন স্কিল আছে। অর্থাৎ এই প্রশ্নটা আমার কাছে নতুন হইলেও আমার কাছে মনে হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী যদি দেখেন যে স্টিল ইউ হ্যাভ দ্য স্পেস, আপনি এটা অ্যাড করতে পারবেন, অবশ্যই অ্যাড করবেন। কারণ এইটা শো করে কি আপনার অন্যকে বোঝানোর ক্ষমতা আছে। দ্যাট মিনস আপনাকে সিলেক্ট করলে কি হবে, আপনার যে মোটিভেটিং পাওয়ার আছে, আপনার যে কি বলবো যে কমিউনিকেশন স্কিল আছে, এটা তো আমাকে ভ্যালু অ্যাড করবে, নিশ্চয়ই অন্যদের চেয়ে ভিন্নতা তৈরি করবে। তবে অবশ্যই এই স্কিলটা প্রায়োরিটি অনুযায়ী একটু পিছনে থাকবে, এটুকু বলতে পারি। বাট ফাইনালি আমি বলবো যে এটা আমার মনে হয় আপনি অ্যাড করতে পারেন, যদি আপনার ওই সিভির পজিশন অনুযায়ী অনেকগুলো পয়েন্টের মাঝখানে যদি এটা বড় ধরনের মানে অ্যাম্বিগুইটি তৈরি না করে, ইউ ক্যান অ্যাড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেন চলে আসছে অনেক। পরবর্তী কোয়েশ্চেন ছিল মোহাম্মদ ইমরান। তার কোয়েশ্চেন ছিল এরকম যে আমরা এই মুহূর্তে নানান অনলাইন কোর্স গুলো করে থাকছি এবং সেখান থেকে বেশ কিছু সার্টিফিকেট পাচ্ছি, আমরা কি সেই সার্টিফিকেট গুলো আমাদের সিভিতে দিব? আর একটা কোয়েশ্চেন, বেশ কিছু ওয়ার্কশপ আমরা করে থাকি বা সেমিনার, এই মুহূর্তে ওয়েবিনার করে থাকছি, সেখানে কিনা সার্টিফিকেট পাচ্ছি না, বা ওয়ার্কশপ সেমিনার যদি সার্টিফিকেট না পাই তাহলে সেগুলোও কি আমরা অ্যাড করবো কিনা? সুন্দর প্রশ্ন, এটা অনেকে, আমি জানি অনেকেরই কনফিউশন, অনেকেরই প্রশ্ন।
প্রথমত এই জন্য আমি অর্গানাইজারদের, আমি ব্যক্তিগতভাবে যেগুলোতে যাই না ওদেরকে ইন্সপায়ার করি যে অবশ্যই আপনার একটা সার্টিফিকেট দেন, কারণ আমি জানি 10-15 টাকা দিয়ে খুব প্রিন্টেড সার্টিফিকেট দেওয়া যায় সুন্দর, আর অনলাইনে দিতে গেলে এখন আমাদের বড় ধরনের কোনো খরচই হচ্ছে না। আমি ডক্টর মিজান ভাইকে অবশ্যই থ্যাংক ইউ জানাই যে আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করেছেন। হ্যাঁ, আসলে বাস্তবতা হচ্ছে কি জানেন, যদি সার্টিফিকেট না থাকে, মানে আমাদের এইচআর এর ভাষায় যদি বলেন ইট ডাজন্ট মেক সেন্স। আমি গুরুত্ব দিলেও দিতে পারি, নাও দিতে পারি, কারণ শুরুতে আপনি সার্টিফিকেট নাও দেন, আমি যখন ফাইনালি সিলেক্টেড হবেন তখন কিন্তু আপনার এই সার্টিফিকেট গুলো আমি দেখতে চাবো। আর এখানে কোনো কিছু লেখা মানে আমরা ধরে নিই আপনার কাছে কি আছে, এটার সার্টিফিকেট আছে, এটা হচ্ছে একটা জেনারেল পারসেপশন। যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি লিখেন, যদি নাও থাকে তখন আপনি ভাইবা বোর্ডে বা পরবর্তীতে জিজ্ঞেস করলে বলবেন যে আমাকে এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় নাই। কিন্তু কোনো কিছু লেখা মানে কিন্তু আমরা ধরেই নিই যে আপনার কাছে হয়তো এটা সাপোর্টিং ডকুমেন্ট বা সার্টিফিকেট আছে। সুতরাং আপনি থাকলে অবশ্যই লিখবেন, না থাকলেও আপনি যদি দেখেন যে হ্যাঁ এখন বলতে পারেন আমার তো 30টা আছে, 30টার মধ্যে আমার যে জায়গা আছে 20টা পর্যন্ত লিখতে পারবো, সেই ক্ষেত্রে অবশ্যই আমি প্রিফারেন্স দিব যে যেই 10টার অন্তত সার্টিফিকেট নেই সেগুলোকে স্কিপ করার চেষ্টা করেন। এগেইন এখানে শুধু সার্টিফিকেটের জন্য আপনি স্কিপ করবেন, আরেকটা ক্রাইটেরিয়া বলে দেই। দেখেন এই 30টার মধ্যে আপনার যদি 20টাই সিলেক্ট করতে হয়, কোন 20টা আপনার প্রেজেন্ট জবের সাথে বেশি পারফেক্টলি ম্যাচিং হয় সেগুলোকে আপনি সিলেক্ট করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেন ছিল এরকম যে যদি আইএলটিএস এর স্কোর যদি আমার 2 ইয়ার্স ক্রস করে তাহলে কি আমি ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে আমি সেই স্কোরটা ইউজ করতে পারবো কিনা? সুন্দর প্রশ্ন। আমার মতে তারপরেও লিখবেন, সেই ক্ষেত্রে ইয়ারটা উল্লেখ করবেন না, একটু চালাকি করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আপনি ইয়ার উল্লেখ করবেন না। যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে কবে পাস করছিলেন, বলবেন যে আমি, সেটা তো দোষের কিছু না, আমি তো একবার পাস করছি, মানে স্কিলটা তো একেবারে চলে যায় না, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে না। আর আমি তো বলেই দিলাম আপনি কি করবেন, রিসেন্ট হলে ইয়ার উল্লেখ করবেন, আর কারো যদি ডেট পার হয়ে যায় ইয়ার উল্লেখ করবেন না। কোয়েশ্চেন ছিল রাশেদা শিমু, তার কাছ থেকে আপনার সিভিতে আপনি কোন ফন্ট ইউজ করেন? আচ্ছা, এই ফ্রন্ট নিয়ে যদি বলেন, আমি আপনাদের এই সেশনে আসার জন্য খুব সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। আমি নিজেই বললাম যে একদিন অন্তত স্টাডি করতেছি, অনেক ফ্রন্ট যখন আমি বিভিন্ন সোর্সে দেখেছি তখন আমি কি করেছি জানেন, স্ক্রিনে আমি ফ্রন্ট গুলো ইউজ করার চেষ্টা করছি। যে আমার কাছে এতদিন একটা ধারণা ছিল যে টাইমস নিউ রোমানি বোধহয় দিস ইজ দ্য বেস্ট ওয়ান, কিন্তু আমি দেখলাম যে টাইমস নিউ রোমান না, আপনি যে মানে অন্যান্য এরিয়াল বা অন্যান্য দুই একটা আমি দেখেছি যে এগুলো অনেক সময় দেখা গেছে যে, কারণ ওই স্কিল ফর্মগুলোর সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না, তা আমি দেখেছি যে না ওগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার প্রেজেন্টেশন মনে হয়। তো সেই জন্য এখন পর্যন্ত যদি বলেন, আমার মনে হয় যে আসলে সিভির কথা যদি বলেন, আমি তো জব যদি বলেন আমার জবের সিকোয়েন্স হচ্ছে, আমি প্রথমে কর্পোরেট, সেটা 2003-এ কয়েক মাস, তখন হয়তো সিভি ছিল অনেক মানে পুরাতন বা নিজেও জানতাম না, 1 পেজের সিভি ছিল। মিজান ভাইও যেটা বললেন, এরপরে সিলেট থেকে 7 বছর পরে, সাউথ ইস্ট থেকে 8 বছর পরে আবার এই প্রসঙ্গ আসছে। এই জন্য আমার সিভি নিয়ে গবেষণা খুব বেশি না, এই জন্য আমি কোন ফন্ট ইউজ করি আমার মনে হয় এখন পর্যন্ত টাইমস নিউ রোমানি আছে। কিন্তু আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বললাম এইটাকে অন্ধের মতো বিশ্বাস না করে আপনি যে অন্যান্য ফন্ট আছে, কারণ কোনো স্পেসিফিক ফন্ট নাই, আমার কাছে উত্তর একটাই, যে যেই ফন্টটা ইজিলি রিডেবল কম সময়ের মধ্যে, এটা হচ্ছে আমার কাছে আনসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। সৈয়দ শাহ আকিবুল হুসাইন, কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। আমরা কি অর্গানাইজেশন ভেদে অবজেক্টিভ লিখবো সিভি? অর্থাৎ আমাদের অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভ কি অর্গানাইজেশন ভেদে আলাদা আলাদা হবে কিনা? থ্যাংক ইউ। এটা অর্গানাইজেশন বেদে না, ক্যারিয়ার অবজেক্টিভসটা ভেরি করবে হচ্ছে বিজ্ঞাপন অনুযায়ী, মানে চাকরি যেই পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশন অনুযায়ী। কারণ একই অর্গানাইজেশনে তো একাধিক পজিশন থাকবে, মার্কেটিং জবের জন্য এক ধরনের ক্যারিয়ার অবজেক্টিভস, এইচআর এর জবের জন্য এক ধরনের, ফাইন্যান্সের জবের জন্য আরেক ধরনের। তার মানে আমি দুইটা কেন বলেছিলাম, একটা হচ্ছে জেনারেল যেখানে মেজর উল্লেখ থাকবে না, আরেকটা বলেছি মেজর অনুযায়ী স্পেসিফিক ক্যারিয়ার অবজেক্টিভস। তার মানে এটা অর্গানাইজেশন অনুযায়ী না, এটা হচ্ছে যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জবের পজিশন অনুযায়ী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। মোহাম্মদ তারেক আহমেদ গোল্ডেন হারভেস্টে জব অবস্থা আছে এইচআর এক্সিকিউটিভ হিসেবে, সে কোয়েশ্চেন করেছে যে কোন ফরম্যাটটা আমাদের কাছে গ্রহণযোগ্য, এমএস ফরম্যাট অর পিডিএফ ফরম্যাট সিভি?
যদি CV আমরা তে ওয়ার্ড ফরম্যাট অথবা অনলাইন পিডিএফ। ইন্টারভিউ কল হ্যাঁ হ্যাঁ করি হ্যাঁ, এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে জি ইমেলে যখন সিভি পাঠাবেন কখনোই ওয়ার্ড ফরম্যাটে পাঠাবেন না, কারণ ওয়ার্ড ফরম্যাটে তো এটা ভেঙে যাবে। অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠাবেন। যদি উল্লেখ না থাকে কোনো কোনো জবে, হয়তো আমি জানি না যে কেউ ওয়ার্ড ফরম্যাটের কথা স্পেসিফিক্যালি উল্লেখ করে কিনা, নরমালি উল্লেখ করে না, অনেকে পিডিএফ উল্লেখ করেই দেয়, কারণ আপনি ওয়ার্ড ফরম্যাটে পাঠালে তো সিভিটা ভেঙে যাবে, কিন্তু পিডিএফ পাঠালে ভাঙবে না। যদি উল্লেখ না থাকে ওয়ার্ড ফরম্যাটের কথা, তাহলে অবশ্যই পিডিএফ ফরম্যাট। থ্যাংক ইউ। আর এখানে আমাকে আবার বলে রাখি আজকের পর থেকে আপনারা যারা ইমেলে সিভি পাঠাবেন, সাথে কিন্তু অবশ্যই একটা ভিডিও সিভি না চাইলেও দিবেন। এই একটা ভিডিও সিভি কিন্তু আপনাকে, ইট উইল মেক দ্য ডিফারেন্স। আপনি, আমার মনে হয় যে আপনারা এরপরে আপনাদের ক্লাসে যাচাই করে দেখেন কতজন স্টুডেন্টের, বিশেষ করে ফাইনাল ইয়ার স্টুডেন্টরা, যে তারা ভিডিও সিভি তৈরি করছে। যারা তৈরি না করেছে, আমি বলবো যে আজকের পরে উইদিন 1 উইকস এর মধ্যে একটা ভিডিও সিভি রেডি করেন, বিশেষ করে যারা ইন্টারনেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। থ্যাংক ইউ। মামুন ভাই, ভিডিও সিভি বিষয়ে যদি আমি কোয়েশ্চেন করি আপনাকে, তাহলে খুব মানে স্পেসিফিক কতটুকু সময়ের মধ্যে আমরা ভিডিও সিভিটা তৈরি করব, এবং কোন কোন কন্টেন্টস গুলো স্পেসিফিক্যালি সুন্দর কোশ্চেন, আমরা প্রেজেন্ট করব? থ্যাংক ইউ। সময়ের ক্ষেত্রে দেখেন যে নরমালি এই ধরনের ভিডিওর ক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিটের বেশি হলে কিন্তু আমরা ওটা দেখবো না। আমার মনে হয় যে 1 থেকে 1.5 মিনিট এনাফ। 2 মিনিটও আমার কাছে একটু বেশি সময় মনে হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞাপন যত ছোট হয় দেখতে তত ভালো লাগে। আর কন্টেন্ট যদি বলেন, আমি তো আর ভিডিও সিভি তো আর আমি জব অনুযায়ী বারবার তৈরি করতে পারবো না, কারণ ভিডিও সিভিটাকে জেনেরিক ভাবতে হবে, তাই না? তো সেইখানে দুই ভাবে বলি, যারা ফ্রেশ গ্রাজুয়েট, যেহেতু আমাদের আজকে মেজর পার্টিসিপেন্ট ফ্রেশ গ্রাজুয়েট, আপনারা আপনাদের যেটা করবেন, এডুকেশনটা তো অবশ্যই বলবেনই, হ্যাঁ, যে আমি বিবিএ বা এমবিএ করেছি এইখান থেকে। স্কুল কলেজ বলবেন না, কারণ স্কুল কলেজ বলে শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না। এডুকেশনের ক্ষেত্রে অনার্স মাস্টার্স এনাফ। নেক্সট, অবশ্যই আপনার এই যে জবের ক্ষেত্রে কিন্তু আমি পার্ট টাইম জব এক্সপেরিয়েন্সটা যদি বিনা টাকায় কেউ যদি আপনাকে অ্যালাউ করে, সেটাও করবেন। আপনি যে পার্ট টাইম জব করছেন সেটা এখানে উল্লেখ করবেন, যারা ইন্টার্নি করেছেন সেটা এখানে আগে উল্লেখ করবেন, এবং সেইখানে যে আপনি কি ডিউটিস বা রেসপন্সিবিলিটিস, যেটা আপনি মোটামুটি হয়তোবা কিছু কমন জবের জন্য যেভাবে প্ল্যানিং করছেন সেখানে হয়তোবা কাজে লাগবে, সেইটা হাইলাইট করেন যে অলরেডি আমি এই ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে করেছি। আর নরমালি যেটা হচ্ছে আপনার স্ট্রেংথ পয়েন্ট, অ্যাপার্ট ফ্রম দিস, আপনি যে কাজগুলো ইতিমধ্যে জানেন, এর বাইরে আপনার কি ধরনের স্ট্রেংথ পয়েন্ট আছে যেগুলা দিয়ে আপনি কি করবেন, আপনি একজন এমপ্লয়ারের কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে একটু প্রোঅ্যাক্টিভলি বলতে হবে যে আমি আপনার কোম্পানিতে, কারণ এটা একটা কমন কোশ্চেন যে কেন আপনাকে হায়ার করব, কেন আপনাকে প্রমোশন দিব। ঠিক আছে, আমাদের টিচারদের কোশ্চেন করে, আমার প্রমোশন বোর্ডে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সময় প্রথম কোশ্চেন, কেন আপনাকে প্রমোশন দিব। আর ফ্রেশদের জন্য কমন কোশ্চেন, কেন আপনাকে হায়ার করব। তো এইখানে আপনাকে যে কিভাবে আপনার, মানে আপনার এক কথায় আপনার কম্পিটেন্সি, স্কিল এবং আপনার স্ট্রেংথ পয়েন্ট আর এডুকেশন, সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আসতেছে এই কারণে, কারণ এইগুলোর মাধ্যমে আপনার সফট স্কিলের এই বিষয়গুলো চলে আসবে। এখন এই 1.5 মিনিট সময়ের মধ্যে যতটুকু আপনি কভার করতে পারেন, তাহলে কি পয়েন্ট কিন্তু আমি বললাম, এডুকেশন একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য, পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স বা ইন্টার্নি জব এক্সপিরিয়েন্স, সেখানে একটু সংক্ষেপে নিজে বর্ণনা করতে হবে কি ধরনের কাজ শিখছেন। অ্যাপার্ট ফ্রম দি আইটি স্কিলটা এই সময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি বিশেষ কোনো সফটওয়্যার পারেন বা এক্সপার্ট ইন এক্সেল বা এক্সপার্ট ইন এমএস অফিস, সেটা এখানে অবশ্যই আইটি স্কিলটাকে বিশেষভাবে হাইলাইট করবেন। অ্যাপার্ট ফ্রম দি সফট স্কিলের ক্ষেত্রে আপনি অবশ্যই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন সেগুলা অবশ্যই এখানে হাইলাইট করবেন, কারণ ইট শোজ দ্যাট ইউ হ্যাভ দ্য গুড সফট স্কিল লাইক কমিউনিকেশন বা লিডারশিপ স্কিল। থ্যাংক ইউ মামুন ভাই, যদি অ্যালাউ করেন আর দুই একটা কোয়েশ্চেন নেই। হ্যাঁ শিওর, নেন। আরো 45 পর্যন্ত যান, আরো 5-7 মিনিট নিতে পারেন, 15 মিনিট আমরা এক্সট্রা করলাম। আচ্ছা, থ্যাংক ইউ মামুন। একটা নতুন কোয়েশ্চেন আসছে, যেটা কিনা আমিও আমার জীবনে প্রথম পাইছি। এটা হচ্ছে, আই এম এ ডিরেক্টর অফ এ বিজনেস ফার্ম। কোয়েশ্চেনটা ছিল সাবিকুল নাহার সুরভি, তার কাছ থেকে। সে একটা বিজনেস ফার্মের ডিরেক্টর, যে ফার্মের মালিক কিনা তার হাজবেন্ড। তো সে যদি সিভি তৈরি করে, সেইখানে কি তার জব এক্সপেরিয়েন্স হিসেবে সে যে ডিরেক্টর ছিল সেটা কি শো করতে পারবে কিনা? সুন্দর কোশ্চেন। আপনি এখানে ডিরেক্টর মানে কিন্তু আমরা এটাকে নরমালি এখন, যদি আমাদের বিজনেসের মধ্যে আবার কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে পেইড ডিরেক্টর, নন পেইড ডিরেক্টর আছে, ঠিক আছে, তো আমরা অত ডিপে চিন্তা না করি, আমরা ধরেই নিই যে ডিরেক্টর মানে ইউ হ্যাড এ রেসপন্সিবিলিটি, তাই না? এটা তো একেবারেই অলংকার না। আমি ধরে নিচ্ছি অলংকার হইলো, আমি অলংকার না, যে আপনি একটা ডিরেক্টর মানে ইউ হ্যাড সাম রেসপন্সিবিলিটিস। আপনি এটা অবশ্যই লিখবেন। লিখার পরে কিন্তু ওই যে দেখেন এক্সপিরিয়েন্স কিভাবে লিখবেন, আমি কিন্তু 4টা ঘর সুন্দর করে, যারা স্ক্রিনে দেখছেন, হ্যাঁ, ওখানে সুন্দর করে কিন্তু আপনার পজিশন, অর্গানাইজেশন উইথ ফুল অ্যাড্রেস, কি ডিউটিস বা রেসপন্সিবিলিটিস, ডিউরেশন কতদিন থেকে কতদিন, সুন্দর করে লিখে দিবেন।
এখন আপনার এটা হাজবেন্ডের কোম্পানি, এটা তো আপনার উল্লেখ করার দরকার নাই। এইটা যদি কেউ জানে ইন্টারভিউ বোর্ডে আসে সেটা পরের কথা, বাট সিভিতে তো এটা উল্লেখ করার দরকার নাই, সুতরাং অবশ্যই লিখবেন। তো আমার মনে হয় যে শেষ কোয়েশ্চেনটা ছিল এরকম, আজকের জন্য শেষ কোয়েশ্চেনটা, যে আমরা যে সিভিতে প্রায় লিখি উপরের সব, এটা কতটুকু সিগনিফিকেন্স বহন করে সিভি? হয়তো উত্তরটা দিয়ে দিয়েছেন আপনি। মামুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? এখন আবার বলেন, আগেরটা মিস করছি। আমরা প্রায় সিভিতে দেখি উপরের সবগুলো, মানে সিভি ড্রাফট করার শেষে সে লিখে উপরের সব স্টেটমেন্ট আমার যা লেখা আছে সেগুলো সত্য। এটা কি সিভির জন্য সিগনিফিকেন্স বহন করে কিনা? এটা আমি আগেই বলে দিয়েছি, আবার রিপিট করি, আমার মতে এই লাইনটা লিখে আর পেজ বাড়ানোর কোনো দরকার নাই। কারণ আপনি নিচে যখন সিগনেচার ডেট দিয়েছেন, দ্যাট মিন্স অ্যাটেস্টেড। আমরা যে আপনাদের ছবি সত্যায়িত করি, আমি কি লিখি যা আমি সত্যায়িত করছি? লিখি না, শুধু সিগনেচারটা দিই। ইভেন অ্যাটেস্টেড শব্দটা না লিখলেও চলে, তাই না? সেই জন্য এই লাইনটা আমার মতে লেখার দরকার নাই, কিন্তু আপনি অনেক সিভির ফরম্যাটে এই জিনিসটা পাবেন। আমি আরেকটু বলি, যেহেতু আমরা একেবারে শেষ প্রান্তে, আপনারা কখনো ইউটিউবে কিন্তু আমরা কিন্তু এখন যদি বলেন যে ওভারফ্লো, মানে ইনফরমেশনে আমরা ওভারফ্লো, আপনিও চাইলে একটা কন্টেন্ট ইউটিউবে ছেড়ে দিতে পারবেন বা গুগলে ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য এখন এই সিভি বা রিজুমির ক্ষেত্রে কোনটা দিবেন কি দিবেন না, এই ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হওয়া উচিত। আর কেউ একটা বললে আমি বলবো বিশ্বাস করবেন না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে দেখছেন যে আমি কিন্তু কোনো একটা বিষয়ের উপর রিজিড ছিলাম না। আপনি এখানে আমার মতে কোনো স্পেসিফিক একেবারে এটা না হলে ফেল এরকম কোনো কথা নাই। আপনি আপনার নিজের জাজমেন্টটাকে বেশি প্রায়োরিটি দিবেন আর নিজেকে হাইলাইট করবেন সঠিক ইনফরমেশন দ্বারা, কোনো ভুল ইনফরমেশন দ্বারা না। আর যদি বলেন সিভির, আবারও এক কথায় উত্তর কি, সিভি হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। আমি আবারও রিপিট করছি, সিভি হ্যাজ টু বি বেসড অন জব অ্যাডভার্টাইজমেন্ট। এই যে ফন্টের কথা জিজ্ঞেস করছেন, কালারের কথা জিজ্ঞেস করছেন, সেই ক্ষেত্রে আমার একেবারেই স্পেসিফিক উত্তর যে 20 থেকে 30 সেকেন্ডে আপনার সিভিটা কত সহজে ইজিলি রিডেবল সেইভাবে প্রেজেন্ট করেন। এখন আপনি যে বিভিন্ন স্টাইলিশ, আমি আবারও বলি, অত্যন্ত বিনয়ের সাথে বলি, ইউটিউবে গেলে আপনি হাজার হাজার সিভি ফরম্যাট পাবেন। এই ধরনের ফরম্যাটে আপনি বিভ্রান্ত হবেন না, কারণ আপনি ওই ধরনের একটা ফরম্যাট, আমি নিজেও এই জন্য দেখেন আমি কোনো ফরম্যাট এখানে আনি নাই। কারণ হচ্ছে কি, ফরম্যাট আমি তো মনে হয় যে আমার প্রেজেন্টেশনে আমি যেভাবে লিখছি এটাও তো একটা ফরম্যাট, তাই না? এটাও তো একটা স্টাইল। এই যে কলাম করে আপনারা এক পেজের মধ্যে নিজেকে উপস্থাপন করেন, আনলেস যদি জবটা আপনার এই কি বলে ডিজাইনিং এর জব না হয়, হ্যাঁ, ক্রিয়েটিভ কোনো মার্কেটিং এর জব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিভির এত আঁকা বাঁকা এক পেজের মধ্যে শেষ করা, 8 ফন্টে দেওয়া, 10 ফন্টে দেওয়া, এটা কিন্তু আসলে আপনি নিজেই বুঝতেছেন যে কতটুকু মেক সেন্স করবে। আর আমি আবারও বলি, আমি তো বলেই দিয়েছি, মেজর ইনফরমেশন শুড বি অন দ্য ফার্স্ট পেজ। প্রথম দিকে সব ইনফরমেশন দিয়ে দিলে পরে 2 পেজ 3 পেজ, ইট ডাজন্ট মেক, এটা তো কোনো আপনার বড় ধরনের প্রবলেম করছে না। এই জন্য আপনারা এই ইউটিউবের বিভিন্ন ফরম্যাটে আপনি এইভাবে ইয়া হওয়ার কোনো দরকার নাই। আপনারা ফ্রেশ গ্রাজুয়েট, আপনাদের আমি তো জানি আপনারা তো 2 পেজ ফিল আপ করতে আপনার খবর হয়ে যাবে, কারণ আপনাদের তো অনেক ইনফরমেশন শর্ট আছে, আমি জানি। আর আমরা যারা একাডেমিশিয়ান বা যারা বহুত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি, আমাদের কিন্তু দেখা যায় যে সিভির সাথে আগে ফার্স্ট পেজ একটা সুন্দর করে দেওয়া লাগে। কারণ কি, সব ইনফরমেশন অনেকে দেখা যায় না। আমাদের ক্ষেত্রে যাদের অনেক লম্বা এক্সপিরিয়েন্স, তারা কিন্তু দেখা যায় যে ফার্স্ট পেজটা আপনার এখানে মানে সুন্দর করে একটু সংক্ষেপে দিতে হয়, কারণ না হলে এই 10-20 পেজ বোঝা যায় না। কিন্তু আপনাদের ফ্রেশ গ্রাজুয়েটদের ক্ষেত্রে তো আমার মনে হয় না আপনারা এখনো ওভার বার্ডেন না ইনফরমেশনে। আর এখানে আরেকটা বিষয় বোধ, আপনি কোশ্চেন যেহেতু শেষের দিকে কোশ্চেনটা করেন নাই, আমি এখন উত্তর দিই, কভার পেজের কথা কেউ জিজ্ঞেস করেন নাই, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে কভার পেজ বিষয়টা আলোচনা না করলে একটা মেজর ইনফরমেশন বাদ থেকে যাবে। কভার পেজ যদি আপনি, অনেকেই বলে যে আপনি যদি কোথাও সিভি ড্রপ করেন, কভার পেজ মামুন ভাই আছে, কভার পেজ আছে। হ্যাঁ, কভার পেজ রিলেটেড কোশ্চেন ছিল। আচ্ছা, দেখেন তাহলে কোশ্চেনই করেন, লাস্ট কোশ্চেনটা ছিল, বলেন। কভার পেজ রিলেটেড কোশ্চেনটা ছিল যে সিভির সাথে কভার পেজটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং যদি কভার পেজ দেই তাহলে সিভির আগে দিব না পরে দিব? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কভার পেজ হচ্ছে যে আপনি যখন কোনো ফর্মাল জব ইন্টারভিউতে অ্যাপ্লাই করবেন, মানে বিজ্ঞাপন হয়েছে, সার্কুলার হয়েছে, সেই জবের জন্য কভার পেজ ম্যান্ডেটরি। কারণ কি, কভার পেজ না দিলে তো আপনি পজিশনের নামটা কোন রেফারেন্সে অ্যাপ্লাই করতেছেন সেটা আসবে না।
তবে আমার মতে আমি কিন্তু এমনও বিডি জবসেরই মনে হয়, আমি যদি ভুল না করে থাকি বা বিডি জবসের নাম বারবার নিচ্ছে, হ্যাঁ আমি বিডি জবস দেখেছি, সুতরাং আমি বলতেই পারি বিডি জবস আর প্রথম আলো জবস হোয়াটএভার, অনেক আগে একটা বিশাল বড় কভার পেজ দেখছি, মানে ধরেন যে এক পেজ, কিন্তু এক পেজের মধ্যে অন্তত মনে করেন যে পুরাটাই। তো এই দীর্ঘ লম্বা কভার পেজ আমার মতে আমি সাপোর্ট করি না। কারণ কি জানেন, কভার পেজ তো হচ্ছে যে মূলত আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন, কোন সোর্স থেকে অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে মূল কথা। বাকি সব বিস্তারিত বিষয় তো আপনি সিভিতে দিয়েই দিচ্ছেন। আবার যদি সংক্ষেপে কভার পেজে একই জিনিস লিখেন তাহলে আমার কাছে মনে হয় রিডান্ডেন্সি, তাহলে তার সিভির দরকার নাই। সবকিছু যদি আবার আপনি কভার পেজে সংক্ষেপে দিতে চান তাহলে কি আমি কি কভার পেজ পড়বো না আপনার সিভি পড়বো? আপনি মানে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কোশ্চেন করছি। কেউ যদি বলে যে, আমি জানি অনেকেই বলছে, অনেক জায়গায় আমিও শুনছি সিভি কভার পেজে এরকম এরকম ইনফরমেশন সংক্ষেপে দিতে হবে, লাভ লাভ লাভ। আরে ভাই, আমি যদি 20 সেকেন্ড এক পেজ পড়তে তো আমার 20 সেকেন্ডের বেশি চলে যাব, তাহলে আমি কি ওই লাইন বাই লাইন গদ্য রচনা, গরুর রচনা আমি কভার পেজে পড়বো, না আমি সিভিটার ভিতরে গিয়ে দেখবো? আমার কাছে কভার পেজ মনে হয় যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন এবং কোন সোর্সে অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং ক্লোজিং স্টেটমেন্টে হয়তোবা আপনি একটু, যেটা আমরা নরমালি বিজনেস কমিউনিকেশনের লেটারে বলি যে একটু পজিটিভ, যে হয়তোবা যে এই ধরনের একটা ক্লোজিং স্টেটমেন্ট দেই যে আপনি আশা করি আপনার সাথে ইন্টারভিউ বোর্ডে দেখা হবে বা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি, বা আপনার পজিটিভ ফিডব্যাক, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করতে হয়। এটা হচ্ছে আমার কাছে। কিন্তু আমি জানি অনেকেই কিন্তু আপনারা দেখবেন যে কভার পেজটাই হচ্ছে একটা বিশাল বড় একটা গরুর রচনা, 200 ওয়ার্ডের গরুর রচনা কভার পেজে লিখেন। তাহলে এইটার গুরুত্বটা কি? তাহলে কভার পেজ অবশ্যই লাগবে, কিন্তু আমার মতে যত সংক্ষেপে দেওয়া যায়, কি ইনফরমেশন, পজিশন এবং কোন রেফারেন্স অ্যাপ্লাই করছেন। আর যদি কোথাও কোনো ওপেন সিভি ড্রপ করেন, সেইখানে আপনি কভার পেজে কি লিখবেন, কাকে অ্যাড্রেস করবেন। সুতরাং যদি কোনো আপনার রিলেটিভস এর কাছে সিভি দেন, কোনো টিচারের কাছে সিভি দেন, সেইখানে আমি জানি না কভার পেজে আপনি কি লিখবেন, কারণ আপনি তো কাউকে অ্যাড্রেস করার সুযোগ পাচ্ছেন না। সেইখানে আমার মতে কভার পেজ বোধহয় কোনো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আর আপনি বিডি জবস এর, আমরা অনলাইনে কিন্তু একটা ফরম্যাট থাকে, সেখানে আপনার ওই ফরম্যাটটাই ফিল আপ করতে হবে। সেখানে কিন্তু আপনি জানেন বিডি জবস এর স্যালারি, এক্সপেক্টেড স্যালারি উল্লেখ থাকে, যেহেতু ফরম্যাটে দেওয়া আছে সেখানে আপনার লিখতে হবে। কিন্তু আদারওয়াইজ তো আর আপনার সিভিতে তো আর আপনার কখনো স্যালারি কারো কাছে দিলে আপনার স্যালারি রেঞ্জ উল্লেখ করার মতো সুযোগ নাই। আমি বলবো কেউ জিজ্ঞেস না করলে স্যালারি রেঞ্জ উল্লেখ করবেন না। কেন জানেন, আপনি এমন জায়গায় সিভিটা ড্রপ করছেন যারা অফারই করবে ওই পজিশনে 40,000, কিন্তু আপনি আপনার সিভিতে চাকরির অবস্থা খুব খারাপ, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, একটা চাকরি দরকার ইমিডিয়েট, আমি তো এখন 20,000 টাকা দিলে জয়েন করবো। এখন বলেন, যেই পজিশনে অফার করা হয়েছে 40,000 টাকা আর আপনার সিভিতে লেখা 20,000 টাকা, আপনাকে কি সিলেকশন করবে না শুরুতেই বাদ? শুরুতেই বাদ। এই জন্য আমার মনে হয় যে এটা না চাইলে দেওয়া উচিত না। কভার পেজের বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারছি? জি মামুন ভাই, ক্লিয়ার। আমরা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোয়েশ্চেন অনেক আছে, আমাদেরও আসলে সময় খুব কম, আমাদের শেষ করা দরকার আছে। সুতরাং আমি একটু শেষ করতে চাচ্ছি আমার পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, এবং আমরা আশা করব আমাদের যেহেতু আমরা সিরিজ প্রোগ্রাম শুরু করেছি, আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল এই সিরিজের আর্ট অফ সিভি রাইটিং এন্ড রেজিউমে রাইটিং। সো আমার মনে হয় যে আমাদের সেশনটা খুবই ইন্টারেক্টিভ একটা সেশন ছিল, এবং আমরা সিভি সম্পর্কে অনেক কিছু, অনেক অজানা তথ্য ছিল যা কিনা আজকে আমরা জানতে পেরেছি। তো মামুন ভাই, আমি আমার সিআরএস বেবি থেকে এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিটিআরপি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আমি এখন আমার কথা শেষ করছি, আমি ওভার করছি ভাইয়াকে, ডক্টর মিজানুর রহমান, প্লিজ। থ্যাংক ইউ সাইদুর ভাই, আপনার এই কোশ্চেন আনসার সেশনটা চমৎকার হয়েছে। কারণ কোশ্চেন সুন্দর না হলে আবার উত্তর কি সুন্দর হয় না। কোশ্চেন চমৎকার ছিল, আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আর একটু কথা বলে দিই, আমাদের অনেক পার্টিসিপেন্ট যারা কিনা ম্যাক্সিমামই ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব পার্টিসিপেন্টকে, এবং তাদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমাদের সময়ের কারণে আমরা দিতে পারিনি। যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে আপনারা আমাদের সিআরএসবিডি পেজে দিয়ে দেবেন, অথবা আমাদের যে অর্গানাইজিং মেম্বার আছেন যাদেরকে আপনারা সবাই চিনেন, আমাকে চিনেন, আমার কাছে জানিয়ে দেবেন। আমি মামুন ভাইয়ের কাছ থেকে কোয়েশ্চেনের আনসার জেনে অবশ্যই আপনাদের জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি কমিট করছি, যদি আমাকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা সিআরএসবিডি আমাকে কোনো প্রশ্ন ফরওয়ার্ড করে, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য আনসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মামুন ভাই এন্ড সাইদুর রহমান। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে পার্টিসিপেট করার জন্য। এট দ্য সেম টাইম আমরা একটু গত প্রোগ্রামে যে ভুলটা করছিলাম সেই ভুলটা আমরা করতে যাচ্ছি না। সবার যদি কারো ফেস দেখাইতে আপত্তি না থাকে
সো আমরা একটু স্ক্রিনশট নিব, হ্যাঁ, জাস্ট ফর দ্য 5 সেকেন্ড এবং আমি কিন্তু বলেছিলাম যে এইটা চেহারাটা আজকে একটু দেখান। ফেসবুকে শেয়ার করবেন, এটা ফেসবুকে শেয়ার করবেন, আপনি যে একটা লার্নিং জি জি সেশনে অ্যাটেন্ড করেছেন এটা শেয়ার করবেন, কারণ না হলে কিন্তু ওই যে ফেসবুককে এখন শুধু আবারও রিপিট করে এই ফাঁকে যেহেতু আপনারা সবাই আসতেছেন, ফেসবুকে শুধু ছবি দিবেন না, মাঝে মাঝে কিছু লার্নিং সেশনের ছবিও দিবেন। শুধু বন্ধুরা মিলে ঘুরতে গেছেন, হ্যাঁ, রাতারগুল তাই না, রাতারগুলে ঘুরতে গেছেন, আর আপনাদের মেট্রোপলিটনের ক্যাম্পাস দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি শুনেছি যে ক্যাম্পাসটা নাকি খুবই সুন্দর। এটা তো বটের জি চর। মামুন ভাই, ইনশাআল্লাহ আপনি আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্যাম্পাসটা খুবই সুন্দর আমাদের। রাসিফ, ছবি দেখেছি। আমাদের অনলি উই হ্যাভ পিকচারটা নিয়ে নাও রাসিফ, পিকচারটা নিয়ে নাও সবার। Yes, 7-8 minutes remaining আমাদের মিটিং ক্লোজ হওয়ার জন্য। পিকচার তোলা হয়ে গেছে স্যার। ওকে ফাইন। এটা হচ্ছে যে আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি, যদি আপনারা একটু আপনাদের ভিডিওটা অন করতেন তাহলে আমরা সবাই একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম আমাদের প্রয়োজনের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ রাসিফ, ওই 4 নম্বর পেজ পর্যন্ত যেও, হ্যাঁ 4 নম্বর পেজ পর্যন্ত যেয়ে দিয়ে পিকচার নিও। অলরেডি আমাদের 4 নম্বর পেজ পর্যন্ত আসছে। ওকে, ইন বিটুইন আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট আমরা আসলে এটা শুরু একটা আমাদের জার্নি আর কি। আমরা এর আগে একটা রিসার্চ প্রোগ্রাম করেছিলাম, মামুন ভাই হয়তো আপনি জানবেন, ওভার 200 পার্টিসিপেন্ট ছিল ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ প্রায় 37টা কান্ট্রিজ থেকে পার্টিসিপেন্ট ছিল। তা আমরা এটা পরীক্ষামূলক দেখলাম যে এটাকে সফট স্কিলে কতটুকু আনা যায় ইনশাআল্লাহ। তা আমরা আজকে খুবই ভালো রেসপন্স পাইছি, আমাদের আসলে এত আমি আশা করিনি সব অনেস্ট স্পিকিং, হ্যাঁ। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট সফট স্কিল প্রোগ্রাম করব কিভাবে সুন্দর জিমেল লেখা যায়, মানে বেসড অন কারেন্ট কন্টেন্টস অনুযায়ী, জব ওরিয়েন্টেড, হ্যাঁ স্টুডেন্টদের জন্য। আর রিসার্চ প্রোগ্রামটা আমরা আলাদা একাডেমিশিয়ানস সবকিছুর জন্য। সো আমরা ইনশাআল্লাহ মামুন ভাই যদি আমাদের সময় দেয় নেক্সট আরো সফট স্কিলের জন্য প্রোগ্রাম আপনারা যদি চান ফিডব্যাক ফর্মের ভিত্তিতে আমরা অবশ্যই প্রোগ্রাম করব। তো আপনাদের ওপিনিয়নটা আমাদের খুবই দরকার। আর আমি স্পেশালি থ্যাঙ্ক জানাচ্ছি মামুন ভাইকে, হ্যাঁ, ফর হিজ ইনফরমেটিভ নলেজ। আসলে আমারও সিভি সম্পর্কে কোনো ছিল না। এই যে গত কয়েকদিন কিছুদিন আগেও জাস্ট যে কোনো জায়গা থেকে একটা চাকরির অফারের জন্য আমার মোবাইল নম্বর ছিল ভুল, হ্যাঁ, বাট দেওয়ার কথা ছিল 01735 দিয়ে দিছি 535। তারা আমি জানি না কতটুকু আনফরচুনেট আমি, তারা মোবাইল নম্বরটা ঘুরাই আমাকে কল দিছে, 35 এর জায়গায় 53 দিয়ে, হ্যাঁ, তারপর আমাকে কল করছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো করবেন না। আর যেটা আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখছি, যে 2টা মোবাইল নম্বর দিবেন, একটা দিবেন অবশ্যই খুবই ক্লোজ রিলেটিভ, কারণ আপনি যখন মোবাইল ফোন বন্ধ করবেন দুটো সিমই কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা আমি নতুন জিনিস শিখলাম, অবশ্যই আমার সিভিটা আমি চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। আর আমি অনেক কিছু শিখতে পারছি আজকে, হ্যাঁ, যদিও আমার কর্পোরেট ক্যারিয়ার নাই মামুন ভাইয়ের মতো, আমি আসলে একেবারে শুরু থেকে একাডেমিশিয়ান হিসেবে কাজ করছি। তো ইনশাআল্লাহ আমরা আরো ভবিষ্যতে এরকম প্রোগ্রাম করব, যদি মামুন ভাইদের মতো রিসোর্স পারসন আমরা পাই, হ্যাঁ। আমাদের জাস্ট স্টার্ট করলাম জার্নিটা। আর যেহেতু আমি আমার কারেন্ট ইউনিভার্সিটিতে ডিরেক্টর অফ সিটিআরপি হিসেবে কাজ করছি, এর সাথেও আরো কিছু প্রোগ্রাম ইনশাআল্লাহ সিটিআরপি ক্রিয়েট করার আমি করছি। আপনাদের সহযোগিতা লাগবে, যদি আপনাদের সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম আরো কন্টিনিউ করবো মামুন ভাই। আর স্পেশাল থ্যাঙ্কস টু মামুন ভাই, যে উনি আমাদেরকে এত সময় দিচ্ছে, হ্যাঁ, আমি আশা করিনি। আর এত ইনফরমেটিভ হবে সেটাও মামুন ভাইয়ের কল্যাণে, এবং সবাই কোশ্চেন করছেন। সো ইট ওয়াজ ভেরি কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল এজ ইনফরমেটিভ সেশন। থ্যাংক ইউ আমার দিক থেকে। আর থ্যাংক ইউ মিজান ভাই। আমি যদি একেবারেই আমার জায়গা থেকে শেষ করি, এই কোশ্চেনটা কেউ করেন নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের রেজাল্ট নিয়ে একটা কোশ্চেন করা দরকার ছিল, যে স্যার রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ সিভিতে, কিন্তু এই কোশ্চেনটা কেউ করেন নাই। আমার মনে হয় যে হয়তোবা ওইদিকে অনেক ইনফরমেশন পেয়ে গেছেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করছি। রেজাল্টটা আপনাদের যারা কর্পোরেটে ক্যারিয়ার করতে চান, আপনাদের জন্য রেজাল্টটা আপনাদের জীবনে একবার শুধু দরকার, জীবনে, সেটা সিভি বাছাইয়ের জন্য। তার মানে রেজাল্টের এখন যদি বলেন যে স্যার তাহলে তো রেজাল্ট খুবই একটা ইগনোরেন্স বিষয়, সরি, রেজাল্ট হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং এইটা যদি বলেন যে আমরা বেহেশতে যাওয়ার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি যদি পার না হন তাহলে আপনি সামনে কিভাবে যাবেন? একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম একটা সিজিপিএ। আজকে অ্যাজ অফ টুডে যদি বলেন, আমার মনে হয় সেটা ইঞ্জিনিয়ারিং বলেন বা আমাদের যে কোনো জবের জন্যই বলেন, 4-এর মধ্যে মিনিমাম 3.5। যদিও আপনারা বলবেন স্যার 3 হলেই তো যথেষ্ট, কিন্তু অনেক কোম্পানি, আমি নাম ধরে বলতে পারি, আরো 3 বছর আগে সার্কুলার দেখেছি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি 4-এর মধ্যে সিজিপিএ দরকার, বিবিএমবিএ তে 3.5, আর এসএসসি এইচএসসি তে 5-এর মধ্যে দরকার 4। এখন বলবেন যে স্যার আমরা তো অনেক কিছু হিটে বাদ করে গেছি, তাদের জন্য কি? তাদের জন্য আমি একটা টিপস এখনই আমার শেষ বক্তব্য বলবো। তার মানে রেজাল্টটা কিন্তু আপনারা কেউ ইগনোর করবেন না। পড়াশোনার কোনো বিকল্প নাই, বাকিগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। কারো রেজাল্ট যদি 3-এর নিচে চলে যায় তাহলে তো আপনি একেবারে গনকিজ হয়ে গেলেন। সুতরাং মিনিমাম রেজাল্ট দরকার, এবং সেটা 3.5 অ্যাবাভ হলে এনাফ। অতি ভালো রেজাল্ট শুধু তাদের জন্যই দরকার যারা একাডেমিক্স বা রিসার্চে আসতে চান।
কর্পোরেটে আবার অতি ভালো রেজাল্ট হলে আপনাকে নিবে না, বলবে যে এত 2 দিন পরে অন্য জায়গায় চলে যাবে, একটা স্কলারশিপ পাবে, বাইরে চলে যাবে বা টিচিং এ চলে যাবে, সুতরাং আপনাকে নিবে না। বা অতি ভালো স্টুডেন্টদের আবার একটু লিমিটেশন থাকে, ওদের মধ্যে বুকিশ নলেজ বেশি থাকে, ওরা কিন্তু আপনার সাধারণ কাজগুলো অনেকেই পারে না, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আমার অতি ভালো ছাত্র সাউথ ইস্টে আমি 4 জন সিজিপিএ 4 হোল্ডারকে জানি। প্রথম ছিল সাউথ ইস্টের ইতিহাসে যে বিবিএ তে সিজিপিএ 4 আউট অফ 4, আমার জানা মতো মেয়েটা এখন সংসার করতেছে। দ্বিতীয় আরেকজনকে চিনি, অ্যাকাউন্টিং মেজর ছিল, ওটা ছিল এইচআর মেজর, সে এখন এখানে, মানে আমি ইচ্ছে করে প্রতিষ্ঠানের নামটা বলছি না, কারণ সে যদি পরবর্তীতে শুনে যে স্যার আমাকেই বললো, সে হচ্ছে একটা আপনার কি বলে আপনার কোচিং সেন্টার টাইপের একটা স্কুলে শিক্ষকতা করে এবং আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সে এমবিএ করে, সিজিপিএ 4 আউট অফ 4, অ্যাকাউন্টিং মেজর। কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। রেদার আমার এই এত বছরের কেরিয়ারে, মানে এই কথাটা খুবই দরকার আপনাদের জানার, এই 16 বছরের 15 বছরের শিক্ষকতা কেরিয়ারের এখন পর্যন্ত যেই স্টুডেন্টটা সবচেয়ে ভালো বেতনে চাকরি করে, সেই ছেলেটার নাম আমি বলবো, শাহরিয়ার মাহমুদ তুষার। ও সাউথ ইস্টের বিবিএর 17তম 19তম ব্যাচের স্টুডেন্ট। ওর সিজিপিএ হচ্ছে 3.17 বিবিএ তে, বাট ও এখন এমবিএ করছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে, 3বার ট্রাই করে সে এমবিএ তে চান্স পেয়েছে। কিন্তু ওইখানে ওর রেজাল্ট ভালো না, বলছে স্যার কোন রকম টাই না 3 এর মধ্যে আছি, বাট ওকে আমি ইনসিস্ট করছি যেভাবেই হোক তুমি 3 ক্রস করো। ও এখন অলরেডি সম্ভবত একটা এমএনসি কোম্পানির এই সাউথ এশিয়া রিজনের হেড অফ এইচআর, এর আগে সে বেক্সিমপুর হেড অফ ট্রেনিং ছিল। মানে আমার স্টুডেন্টদের মধ্যে যে সবচেয়ে যার বেতন হচ্ছে 6 ডিজিটে, এবং সেটা আমার বেতনের বোধহয় ডাবল 3 ডাবলেরও বেশি, ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট কিন্তু 3.17। এখন বলেন আপনারা কি 3.99 রেজাল্ট চান না 3.17 চান? এখন বলতে পারেন যে স্যার তাহলে আপনি যে 3.5 বললেন, ও হচ্ছে একটু এক্সেপশনাল, ও ইন্টার্নি করেছিল গ্রামীণ ফোনে, এবং গ্রামীণ ফোনে সে জব শুরু করেছে। মানে ওপেনিংটা ভালো হলে কিন্তু তারপরে পিছন ফিরে তাকাতে হয় না। এবং ও এখন একজন ইন্টারন্যাশনাল স্পিকার, এই জন্য নামটা বললাম, কারণ পজিটিভটা বলা যায়, নেগেটিভটা বলা যায় না। কারণ আগের 2 জন স্টুডেন্ট সম্পর্কে যদি বলেন হতাশ, সিজিপিএ 4 আউট অফ 4 কোনো সিগনিফিকেন্স বহন করে নাই। আচ্ছা, তাহলে রেজাল্ট আপনারা অবশ্যই মিনিমামটা ভালো করবেন। এর পাশাপাশি যারা একাডেমিশিয়ান না হতে চান, রিসার্চার না হতে চান, তারা শুধু এই বইয়ের রেজাল্ট সিজিপিএ এর পিছনে না দৌড়ে যতটুকু পারেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হন, আউট নলেজ বেশি নেন। আর লাস্ট যে কথাটা বলবো, যে জিনিসটা আগে যেহেতু ইন্টারভিউ নেয় না, এখন আপনি কোম্পানি স্টাডি করেন। হ্যাঁ, আমাদের 2 মিনিট সময় আছে মোহন ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি যেটা করবেন যে যদি বলেন অতিরিক্ত পড়াশোনার মধ্যে কি, সেটা হচ্ছে কোম্পানি স্টাডি করেন। যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে অবজেক্টিভস কি অনুযায়ী, না ওইটা অন্য বিষয়, কিন্তু এখন থেকে আপনি কোম্পানি স্টাডি করেন। আপনি 5টা কোম্পানি সিলেক্ট করেন যে আমি এই টপ 5 বাংলাদেশের এই 5টা কোম্পানিতে নিজেকে সেল করতে চাই। সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তাদের ভিশন, মিশন, প্রোডাক্ট, সার্ভিস, তাদের এইচআর পলিসি, মার্কেটিং পলিসি এখন থেকে সব জেনে যান। সেইটা আপনাকে ভ্যালু অ্যাড করবে। আপনার ক্লাসের সিজিপিএ 3.9 খুব বেশি ভ্যালু অ্যাড করবে না, একমাত্র শুধু সিভি বাছাইয়ের ক্ষেত্রে। ইন্টারভিউ বোর্ডে রেজাল্ট আপনাকে কোনো মেক সেন্স করবে না, বরং সিভিতে ওই যে আমি যে বললাম সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইউ হ্যাভ টু গিভ দ্য ক্লু ইন দ্য সিভি ফর আস্কিং কোশ্চেনস ডিউরিং ইন্টারভিউ। এগুলা হচ্ছে আপনার জীবনে শুধু চাকরি পাওয়া না, ভবিষ্যতে চাকরি জীবনে সফল হওয়া, এন্টারপ্রেনিউর হিসাবে যেই ধরনের স্কিল দরকার সেগুলো কিন্তু এর মাধ্যমে অর্জন হবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আবারও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। সিলেটের প্রতি যারা পরবর্তীতে জয়েন করেছেন, আমার একটা বিশেষ ফ্যাসিনেশন ছিল, যেহেতু আমার ক্যারিয়ারের প্রথম জীবনের বেশ সময় আমি সিলেটে পার করেছি এবং এনজয় করেছি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এগেইন ডক্টর মিজানুর রহমান, পার্সোনালি আই লাইক হিম, হি ইজ এ গুড রিসার্চার অলওয়েজ। যোগাযোগ আছে রিসার্চার হিসেবে। সাইদুর ভাই, আপনি মনে হয় যদি ভুল না করে থেকে মিজান ভাইয়ের ছোট ভাই, am I right? আচ্ছা ঠিক আছে, আপনার সেশনটা সুন্দর হয়েছে। সিআরএসবিডি একেও ধন্যবাদ, এবং ডক্টর তাহের বিল্লাল খলিফা স্যার, আপনার সাথে মানে কথা হচ্ছে না অনেকদিন ধরে, আপনাকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ডক্টর তৌফিক স্যারের সাথে আমি যখন সিলেটে ছিলাম, আপনাদের চেয়ারম্যান, ওনার সাথে তখন থেকেই পরিচয় ছিল। ডক্টর তৌফিক স্যারকেও ধন্যবাদ। শুভরাত্রি। আমাদের আর টাইম নাই। ওকে, যেহেতু আমাদের 1 মিনিট আছে, সো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ উইল অ্যারেঞ্জ সো মেনি প্রোগ্রামস ইন ফিউচার। আর কি বলার, যেহেতু 1 মিনিটের ভিতরে কিছু বলার নাই। স্পেশাল থ্যাঙ্কস মামুন ভাই এবং সবার সিআরএসবিডি এবং সিটিআরপি যারা আমরা আছি, সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা নিজের জন্য নিজেরা একটা হাততালি দেই, নিজের জন্য, আমার জন্য না।
ওকে আল্লাহ পাবন ভাই, আল্লাহ Good হাফেজ। night. Allah Hafiz.